আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো আমাদের ক্লাসটা একটু বিলম্বে শুরু হবে, অর্থাৎ 6:35-এ শুরু হবে। তো ইনশাল্লাহ আমরা 6:35-এ ক্লাসটা শুরু করবো। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবা। আর তোমাদের যদি কোনো জানার থাকে, ঠিক আছে, উদ্ভাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তোমরা চ্যাট বক্সে জানাতে পারো। আচ্ছা, তোমরা কি ডেইলি এক্সাম গুলো দাও? একটু চ্যাট বক্সে জানাও তো। আচ্ছা, অনেকেই জানাচ্ছো পরীক্ষা দাও তোমরা। তো ব্রাঞ্চের বিষয়টা, যারা ব্রাঞ্চে দিতে চাও তোমরা একটু, যে ব্রাঞ্চে ভর্তি হয়েছো সেই ব্রাঞ্চেও যোগাযোগ করতে পারো, বা তোমাদের যে নিকটস্থ ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চেও যোগাযোগ করতে পারো। আচ্ছা সিদ্ধি, ঠিক আছে। আচ্ছা, যারা পরীক্ষা দাও না, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলছি। তোমরা যারা পরীক্ষা দাও না, তো তোমরা চাইলে নেক্সট টাইম কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে না, যেটা অনলাইনে আর কি পরীক্ষাটা দাও। যেটা অনলাইনে পরীক্ষা দাও, ঠিক আছে, যদি কোনো এক্সাম মিস করো সেক্ষেত্রে কিন্তু তৃতীয়বার কোনো অপশন নেই এক্সামটা দেওয়ার। তো চেষ্টা করবা, তোমাদের প্রস্তুতি থাক বা না থাক, তোমরা এক্সামটা অ্যাটেন্ড করবা। অ্যাটেন্ড করে দেখা যাচ্ছে তোমার প্রশ্ন, মানে তোমার আইডিতে প্রশ্ন সলিউশন সবকিছুই তোমার আইডিতে থাকবে। আর তখন যখন ইচ্ছা তোমার এটা দেখে নিতে পারবা। আমাদের ক্লাসটা যেমন রেকর্ড থাকে, তুমি সাপোজ কোনো ক্লাস যদি করতে না পারো সেক্ষেত্রে দেখো যে তারপরে ক্লাসটা করে নিতে পারো। কিন্তু প্রশ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাবসেন্ট হয়ে গেলে, আমাদের ক্লাসটা লাইভ হয় তো, যার কারণে তুমি যদি কোনো পরীক্ষায় অ্যাবসেন্ট থাকো, তো মিস থাকো আর কি, সেক্ষেত্রে তোমার আইডিতে কোনো প্রশ্ন বা সলিউশন থাকবে না। আর দ্বিতীয়বার কোনো চান্স নেই পরীক্ষাটা দেওয়ার। তো চেষ্টা করবো সবাই পরীক্ষাগুলো দেওয়ার। আচ্ছা নাজমা, তোমার স্কুল টাইম আর আমাদের এখানকার টাইম এক না। আমাদের এক্সাম টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, এই সময়ের মধ্যে তুমি এক্সামটা দিতে পারবা। আর তোমার স্কুল টাইমটা হতে পারে সকাল 10টা থেকে বিকাল 4টা বা দুপুর 2টা, এইটুকু সময়ের মধ্যে তোমার স্কুল টাইম। তো তোমার বোঝা দরকার, ঠিক আছে, যে তুমি এখানে এক্সাম কেমনে দেবা, ওইখানে এক্সাম কেমনে দেবা, কোন সময় দেবা। তোমাকে সেটা আর কি সময়টা সেটিং করে নিতে হবে, ঠিক আছে। একটা সিস্টেমে তোমাকে এক্সামটা দিতে হবে, সবকিছুই মেনে নিতে হবে তোমাকে এখন থেকে। হ্যাঁ, লাইভ একটু পরেই শুরু হবে ভাইয়া। আচ্ছা আসমি, তুমি ক্লাস টাইম চেঞ্জ করতে চাইতেছো, কিন্তু তোমাদের ইউনিভার্সিটির টাইমটা হচ্ছে এখন। সো তোমাকে ক্লাসটা এখনই করতে হবে, মানে আর কোনো সময় নেই, ঠিক আছে। তো এখন থেকে আর কি যেটা আছে সেই সময়টা আর কি মেনে নিতে হবে। নো চান্স নাজমা, কোনো অপশন নেই। সো তুমি দ্বিতীয়বার যদি ট্রাই করো পাবো না, কারণ তোমার আইডিতে অ্যাবসেন্ট। একটা এক্সাম যখন লাইভ হয়, ঠিক আছে, তখন আমরা লাইভ এক্সামে প্রশ্ন দিই, সেখানে তুমি যদি এক্সামটাই প্রেজেন্ট থাকো তাহলে তুমি এক্সামটা দিতে পারতেছো। বাট অ্যাবসেন্ট ওটা যদি হয় দেখো, তো সেক্ষেত্রে দ্বিতীয়বার কোনো চান্স নেই। আচ্ছা, আমাদের আজকে ক্লাসটা নেবে মেহেদি ভাইয়া, ঠিক আছে, তো আমরা ক্লাসটা করবো ইনশাল্লাহ। ভাইয়া 2-1 মিনিটের মধ্যে জয়েন দিবে।
তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সে জানাতে পারো। আচ্ছা আসলে তুমি তো রিভিশন করতে পারো যদি পুরো পড়া না বুঝো, ঠিক আছে? কেউ যদি কোনো ক্লাসের, যে কোনো ক্লাস, ঠিক আছে, হোক না কেন, যদি কোনো প্রশ্ন না বুঝো, ভাইয়া কোনো টপিক পড়াইতেছে, বুঝতেছো না, তুমি সাথে সাথে চেষ্টা করবা কিউএনএ বক্সে প্রশ্নটা করার। আর শেষে তো আমরা রেজ হ্যান্ডের মাধ্যমে তোমাদেরকে বলতেই বলি যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে রেজ হ্যান্ড করো, তো রেজ হ্যান্ড করবো। আচ্ছা আহিন, আমরিন সম্ভবত, সরি, হ্যাঁ আইন নামরিন, না নামরাম, আহিন নামরাম। তো তুমি একটু তোমার আইডিতে দেখো, তোমার আইডিতে অবশ্যই যদি একটা ক্লাস থাকে, একটা এক্সাম থাকে, বা টু উইক, মানে টু এক্সাম আর ওয়ান ক্লাস, এরকম কিছু লেখা থাকতে পারে। তো তুমি ওটা দেখো, তোমার রুটিন মাই ক্লাস, মাই মানে টুডেস মাই রুটিন লেখা আছে, ঠিক আছে? ওইখানে দেখবা, তো তোমার রুটিন অপশনে গিয়ে দেখতে পারবা কটা ক্লাস আছে, কটা এক্সাম আছে। তাছাড়া ক্লাসের যে রুটিনটা আছে, রুটিনটাও দেখে নিতে পারো। সিনথিয়া তুমি কি ক্লিয়ার না বলো? না লাবিব, তুমি প্রশ্ন ক্লাসের মাঝে তো, যদি ভাইয়ারা যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, যদি সুযোগ দেয়, তাহলে সেক্ষেত্রে তুমি কথা বলতে পারবা, এখানে তো কোনো সমস্যা নেই। আর তাছাড়া আমরা ক্লাস শেষে তোমাদের রেজেন্ট নেওয়ার ব্যবস্থা করি, তো ক্লাস শেষে তোমরা রেজেন্ট করবা যদি কোনো প্রশ্ন থাকে। তাছাড়া আরেকটা অপশন আছে কিউএনএ বক্স, কিউএনএ বক্সে তোমরা প্রশ্ন করতে পারবা। সিরিয়াস সাউন্ড ক্লিয়ার আছে? আচ্ছা ভাইয়া ইতিমধ্যে আমাদের কাছে জয়েন দিয়েছেন, তো আমরা ক্লাসটা করবো। ভাই আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? লাইভ, তুমি ব্রাঞ্চে যোগাযোগ করো, অন্যান্য ক্লাস হবে। ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শোনা যাচ্ছে আপনার কথা। কেমন আছেন আপনি? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। হ্যাঁ তাহলে ভাইয়া আমরা ভাইয়া, কথাবার্তা আমি শুরু করতে পারি। জি জি, আমরা এমনিতেই ভাই একটু লেট হয়ে গেছে, আমরা শুরু করি। তো আজকে আমাদের ভাই যে লেকচার, আচ্ছা তোমরা সবাই একটু চ্যাট বক্সে ভাই লিখে ফেলো তো যে তোমরা সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, সবার কাছে সবকিছু ক্লিয়ার কিনা ভাই বলো তো। আহ আচ্ছা, আমি একটু দেখি তোমরা কি লিখতেছো। আচ্ছা, যারা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। রাবি বলছো ভালো আছি কিনা? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, বলো তো আমার সাউন্ডটা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, মাইকটা ভাই কাছে নিয়েছি। এখন কি সবকিছু ঠিক আছে কিনা ভাই বলো তো। ওকে, নাইস। তাহলে আমাদের মোটামুটি সবাই বলতেছিল যে সাউন্ড ক্লিয়ার। ওকে, তাহলে দেখো ভাইয়া, আমরা একটু শুরু করি। প্রথমে আমি আসলে খুবই আন্তরিকভাবে দুঃখিত যে তোমরা 6:30টার ক্লাস ছিল, আমি 10 মিনিট লেট করে ফেলছি। আসলে আসলে আমাদের মাগরিবের নামাজটা তো একটু আগে আসছে, এই জন্য আর কি নামাজটা কমপ্লিট করে আসতে একটু লেট হয়ে যায়। ঠিক আছে। আহ, আমরা চেষ্টা করবো এর পরে একটু তোমাদের 10 মিনিট পরে হয়তো বা ক্লাসটা শুরু করে দেখি, ভাইয়াদের সাথে কথা বলে। সমস্যা নেই। তো যেহেতু 10 মিনিট লেট হয়ে গেছে অলরেডি, আমরা তাহলে কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। দেখো তাহলে
আমাদের আজকের যে জিনিসটা প্রথমেই আছে হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল। আচ্ছা, তো প্রিভিয়াস ক্লাসের এই হোমওয়ার্কটা মনে হয় ছিল, তোমরা কে কে এটা করতে পারছো বলো তো একটু চ্যাট বক্সে, কার কার প্রবলেম হয়েছে, কে কে প্রবলেম ফেস করছে এটা করতে গিয়ে, আর কার কার এটা মোটামুটি প্রবলেম ছাড়াই করতে পারছে। দেখো তো ভাইয়া, একজন বলছো নো প্রবলেম, বাকিদের কোনো কিছু নাই। আচ্ছা, তার মানে হচ্ছে তোমাদের অনেকেরই প্রবলেম হয়েছে মেবি এটা করতে গিয়ে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তারপরও আমরা হচ্ছে একটু তোমাদের সুবিধার্থে এটা করে ফেলি। দেখি তোমরা যারা যারা করছো তারা একটু মিলাই নাও যে আসলে তোমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা বা তোমাদের অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা। তো দেখো এখানে বলা হয়েছে কি প্রথমটা। আচ্ছা, আমরা হচ্ছে এখানে যদি এটা পড়ি, দেখো ইন প্রেজেন্স অফ লো সানলাইট a 3 carbon compound A reacts with chlorine to produce the compound B and HCl. When B reacts with aqueous KOH, the compound C is produced. আচ্ছা, তো এই জিনিসগুলো আসলে না না, কনফিডেন্স নষ্ট হবে না, কনফিডেন্স আরো গেইন হবে, বুঝতে পারছো লাবিব? সমস্যা নাই। দেখো লাস্ট ক্লাস যারা করো নাই তাদেরও কোনো প্রবলেম নাই, তোমরা এমনিতেই বুঝতে পারবা। তো আমরা একটু এটা সলভ করার দিকে আগাই। দেখো আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে এ বি সি, এই তিনটা একটু প্রথমে সলভ করব। এ বি সি, ডিটা হচ্ছে আমরা আজকে সলভ করবো না, ডিটা হচ্ছে আজকের ক্লাসে তোমরা পাবা, আর প্রিভিয়াস ক্লাস থেকে আমরা এই তিনটা এ বি সি তিনটা সলভ করে ফেলতে পারবো। ওকে, তাহলে দেখো তো ভাইয়া, এটা লাস্ট ক্লাস যারা করো না একেবারে যেটা পুরো লাস্ট ক্লাসের উপরই বেস করে করা হয়েছে এরকম না, তোমরা এর আগেও যে ক্লাস করছো ওইগুলো আসলে কাজে লাগবে। তো দেখো, হ্যাঁ সাবা লিখে ফেলছো আসলে আমাদের এই যে ইকোসেনের ফর্মুলা লিখে ফেলছো, বা এটাকে আইকোসেনও বলা হয় ইকোসেনও বলা হয়। তো দেখো এই যে ইকোসেন বা আইকোসেন যেটাই বলো, এইটার ফর্মুলাটা কি হবে? আচ্ছা ভাই, আমরা মনে হয় জানি অনেকে এই ফর্মুলাটা, এটা হচ্ছে আমাদের C28। আচ্ছা ভাইয়া বলো তো, এটা একটা অ্যালকেন কিন্তু, তো অ্যালকেন যদি হয় তাহলে সি যদি 20টা হয় তাহলে হাইড্রোজেন কয়টা হবে বলতো? অ্যালকেনের নরমাল কনফিগারেশন কেমন? নরমাল ফর্মুলাটা এমন না, CnH2n+2 এরকম না? তাহলে সি যদি 20টা হয় তাহলে হাইড্রোজেন কয়টা হবে? 42টা, তাই না? 42। আচ্ছা, এটা আমরা পারছি সবাই। ওকে, নাইস, সবাই মোটামুটি এটা লিখছো। এরপর আমরা আসি পলিপ্রোপিন ইজ পলিমার, এটা এক্সপ্লেইন করতে বলছে। আচ্ছা, তোমাদের কি ভাইয়া পলিমারাইজেশন রিঅ্যাকশন গুলো পড়াইছে অ্যালকিনের মধ্যে? পলিমারাইজেশন মানে একটা মনোমার থেকে কিভাবে পলিমার প্রডিউস হয়, এটা কি তোমাদের প্রিভিয়াস লেকচারে ছিল কিনা ভাইয়া বলো তো একটু। আচ্ছা, অনেকেই বলতেছো এটা ছিল না। আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় আমাদের তাহলে সামনের লেকচারে থাকবে। তো তারপর আমি একটু বলে দেই, তোমরা যারা বুঝতে পারো তো ভালো। দেখো বি এর অ্যান্সারটা আসলে আমরা এখানেই করে ফেলতে পারবো। আসলে পলিমারাইজেশন রিঅ্যাকশনটা ভাইয়া কি, আমরা হচ্ছে একটা অ্যালকিনকে দিব। আচ্ছা ভাইয়া তোমরা বলো তো প্রোপিন আমরা চিনি কিনা, প্রোপিনের আমরা হচ্ছে ফর্মুলাটা লিখতে পারবো কিনা? প্রোপিন, প্রোপিন লিখতে হলে কি করতে হবে বলো তো? প্রোপিনটা কি এমন না দেখতে, CH2 ডাবল বন্ড CH তারপর সিঙ্গেল বন্ড CH3 এরকম হয় কিনা বলো তো? প্রোপিন, প্রোপিন মানে কিন্তু ভাইয়া কার্বন তিনটা, কার্বন তিনটা থাকলে একটা জায়গায় শুধুমাত্র আমাদের ডাবল বন্ড থাকে, এই জন্য এটাকে বলা হয় কি প্রোপিন। এটা হচ্ছে আমাদের প্রোপিন। ওকে, এটা হচ্ছে আমাদের প্রোপিন। এখন এই প্রোপিনটাকে যদি আমরা এন সংখ্যক নেই, ধরো এইটার আমরা এন সংখ্যক অণু নিলাম, এটা ধরো হচ্ছে আমরা এন সংখ্যক নিলাম, তো নেওয়ার পরে এখানে কি প্রডিউস হবে একটু সবাই খেয়াল করো। এখানে এই যে CH2, এখানে যে ডাবল বন্ডটা আছে ওইটা ভেঙে যাবে আর কি। তো ভেঙে গেলে দুই পাশে দুইটা হাত এরকম করে বের হবে তার, তাই না? দুই পাশে দুইটা হাত বের হলো, আর তারপর আমরা দুই পাশে এরকম করে দিয়ে দিলাম। মানে ব্যাপারটা কি খেয়াল করো, এখানে তোমার যদি ডাবল বন্ড থাকে, ডাবল বন্ডটা যদি তোমার ভেঙে যায়, ভেঙে গেলে যদি সিঙ্গেল বন্ড প্রডিউস হয়, তাহলে এই যে দুই পাশে দুইটা হাত বের হবে না, এই যে এই কার্বনেরও একটা হাত থাকা হলো, রাইট সাইডের যে কার্বনটা এই কার্বনেরও একটা হাত থাকা হলো, আবার এই যে কার্বনটা এটারও একটা হাত থাকা হয়ে গেল, এই ফাঁকা দুইটা হাত দুই পাশে এক্সপ্যান্ড হবে, দেন এই দুইটা হাত দিয়ে কিন্তু তারা আরো একটা প্রোপিনকে ধরতে পারবে। এরকম করে কিন্তু অসংখ্য প্রোপিন একে অপরের সাথে বন্ড করে ফেলতে পারবে। এই টাইপ অফ যে রিঅ্যাকশনটা আছে, যেখানে আমাদের ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল হয়, তারপর অনেকগুলো এরকম করে কম্পাউন্ড যুক্ত হয় বা মলিকিউল যুক্ত হয়, এই টাইপের যে রিঅ্যাকশন আছে এদেরকে আসলে বলা হয় পলিমারাইজেশন রিঅ্যাকশন। পলিমারাইজেশন রিঅ্যাকশন। ওকে, পলিমারাইজেশন রিঅ্যাকশনের মধ্যে কি তৈরি হয়? তাহলে পলিমার তৈরি হয়। তাহলে এইটা ভাইয়া কি ছিল, এটার নাম কি ছিল বলতো? এটার নাম ছিল হচ্ছে প্রোপিন, এটার নাম ছিল হচ্ছে প্রোপিন। তাহলে এইটার নাম হবে কি, জাস্ট আমরা এই প্রোপিনের সাথে পলি অ্যাড করে দিব, তাহলে ভাইয়া কি হচ্ছে দেখো তো, পলি প্রোপিন।
আমরা আরো ডিটেইলসে দেখবো যে পলিমারাইজেশন রিঅ্যাকশন তোমাদের হয়তো নেক্সট লেকচারেই থাকবে, আজকে মেবি নাই, বাট নেক্সট লেকচারে তোমরা এটা অনেক ডিটেইলসে পাবো। বাট আপাতত জাস্ট আমরা এটা একটু বুঝলেই হবে, বুঝতে পারছো? আরো অনেক ধরনের পলিমার আছে, যেমন হচ্ছে পলিথিন, তারপরে পলিটেট্রাফ্লোরোইথিন, পলিভিনাইল ক্লোরাইড, হ্যাঁ অনেকগুলো আছে, এগুলো আমরা পড়বো সবই। বাট আপাতত তোমরা এটা বুঝলা কিনা ভাইয়া বলো তো, এই যে প্রোপিন থেকে যে পলিপ্রোমিন তৈরি করলাম, এই যে রিঅ্যাকশনটা বুঝলা কিনা? আর আরেকটা ব্যাপার আছে এখানে, এখানে কিন্তু অনেক হাই টেম্পারেচার প্রেসার এগুলা দিতে হবে, ঠিক আছে? এটা একটু মনে রাখবা তোমরা, এখানে হাই টেম্পারেচার হাই প্রেসার এগুলা দিতে হবে, হাই টেম্পারেচার প্রেসার এগুলা দিতে হবে, টেম্পারেচার তারপর হচ্ছে হাই প্রেসার, এই জিনিসগুলো অ্যাড করতে হবে এখানে। আচ্ছা আমি যখন বলতেছি তখন হচ্ছে কাইন্ডলি তোমরা চ্যাট বক্সে কেউ লিখো না, তাইলে ভাই আমি কিছু দেখবো না আসলে, কারণ আমার কনসেন্ট্রেশন তো এইখানে, তাই না? আচ্ছা এইবার একটু তোমরা চ্যাট বক্সে লিখে ফেলো তো ভাইয়া, এবার একটু লিখে ফেলো তো, বুঝতে পারছো কিনা? মুনিয়া বলতেছো কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা কথা কেটে কেটে আসলে আমার মনে হচ্ছে কি তোমার আসলে ওখানে নেটে একটু প্রবলেম হচ্ছে আসলে, বাকিরা তো মোটামুটি শুনতে পাচ্ছে সবাই। আব্দুর রহমান ভাই বলছো নো, নো মানে কি ভাই বুঝো নাই? বুঝছি মোটামুটি। সিনথিয়া বলছো বুঝি নাই, ক্রিস্টাল ক্লিয়ার, ওকে। আচ্ছা আচ্ছা একজন বলছো আচ্ছা ভাই এটা যদি নাও বুঝো সমস্যা নাই, এটা নেক্সট ক্লাসে আমরা অনেক ডিটেলসে দেখবো, বুঝতে পারছো? কিচ্ছু না, জাস্ট আমরা লাস্ট ক্লাসে অনেক ডিটেলসে দেখবো, আর হচ্ছে আজকের ক্লাসটা শেষ করার পরে যদি আমরা টাইম পাই এটা আবার ফেরত আসবো, সমস্যা নেই, ওকে। আচ্ছা শীর্ষজিৎ বলছো আরেকবার একটু রিক্যাপ করতে। আচ্ছা আচ্ছা ভাইয়া তাহলে আরেকবার একটু রিক্যাপ করি, তোমরা একটু আরেকটু কনসেন্ট্রেট করো, যারা যারা বোঝো নাই তারা একটু কনসেন্ট্রেট করো, তাইলেই বুঝতে পারবা। দেখো এইখানে এই যে জিনিসটা লিখলাম ভাইয়া, দেখো তো এটা কি, এটা কি প্রোপিন না? এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো। এই যে প্রোপিন লিখতে হলে ভাই কি করতে হবে, তিনটা কার্বন ফার্স্টে লিখতে হবে না? প্রোপিন যেহেতু, প্রোপ মানে কি বলো, প্রোপ মানে তিনটা কার্বন, তো তিনটা কার্বন লিখলাম। তারপরে কি করতে হবে, যেহেতু ইন আছে, ইন থাকা মানে কি, এটা একটা অ্যালকিন, অ্যালকিন থাকা মানে কি ভাইয়া বলো তো? একটা জায়গায় কি হবে আমাদের, ডাবল বন্ড হবে বা পাই বন্ড হবে। মানে অ্যালকিন লেখার সিস্টেম কি, অ্যালকিন লেখার সিস্টেম হচ্ছে তোমার যে কত, মানে এখানে যেই জিনিসটা থাকবে তোমার যদি থাকে প্রোপিন, তাহলে বুঝবা তুমি এখানে তিনটা কার্বন আছে, তো ফার্স্টে তুমি তিনটা কার্বন দিলা, এরপরে যেহেতু এটা ইন, ইন দেখে একটা ডাবল বন্ড দিলা, শেষ। এরপরে কি করবা, কার্বনের বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবা। তাহলে দেখো তো ভাইয়া লেফট সাইডে যে কার্বনটা আছে তার হাত ফাঁকা আছে কয়টা, দুইটা, তাহলে এখানে তুমি দুইটা হাইড্রোজেন দিয়ে দিবা। আর নেক্সটে যে কার্বনটা আছে এটার কিন্তু তিনটা হাত পূর্ণ হয়ে গেছে, তাহলে একটা হাত ফাঁকা, তাহলে এখানে ভাই কয়টা হাইড্রোজেন হবে, একটা। আর লাস্টেরটা কার্বন আছে একটা, মানে একটা হাত আছে, তাহলে বাকি হাত আছে তিনটা, সেখানে তিনটা হাইড্রোজেন হবে। তাহলে এইটাই তো ভাইয়া প্রোপিন, তাই না? আমি যেটা করছি জাস্ট এই CH3টাকে উপরে লিখছি, এই যে এই CH3টাকে আমরা রাইটে না লিখে উপরে লিখছি, এই যে, বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের প্রোপিন। আচ্ছা ভাইয়া এবার খেয়াল করো, যখনই তোমার এখানে ডাবল বন্ড থাকবে, ধরো দুইজন ব্যক্তি হচ্ছে একে অপরকে এরকম দুই হাত দিয়ে ধরে আছে, এখন যদি তারা মাঝখান থেকে একটা হাত এরকম করে ছেড়ে দেয়, যে এই হাতটা ধরো, এই হাতটাকে ছেড়ে দিল, তো ছেড়ে দিলে কি হবে, তাদের দুজনেরই দুইটা হাত ফাঁকা হয়ে গেল না? সেই ফাঁকা হাত দিয়ে তারা হচ্ছে বিশাল একটা লাইন তৈরি করতে পারবে, মানে সে এই হাত দিয়ে আরেকজনকে ধরতে পারবে, আবার ও এই হাত দিয়ে আরেকজনকে ধরতে পারবে, এরকম ধরে ধরে বিশাল একটা কম্পাউন্ড তৈরি হবে না? মানে অনেকগুলা প্রোটিন এরকম করে যুক্ত হতে পারবে। জাস্ট কি করতে হবে, ডাবল বন্ডটাকে ভেঙে দুই পাশে হাতটাকে বাড়াই দিতে হবে, তার ফলে কি হবে, অনেকগুলো প্রোটিন এরকম করে যুক্ত হয়ে যেতে পারবে। তো যখনই আমাদের অনেকগুলো প্রোটিন একসাথে এরকম করে যুক্ত হয়ে যায়, তখনই আমরা ওই জিনিসটাকে বলে ফেলি পলিপ্রোপিন। আর যেই এই যে সিঙ্গেল ইউনিটটা আমার যুক্ত হবে, এটাকে আমরা নরমালি বলি মনোমার। এই যে এটার নাম হচ্ছে আমাদের মনোমার, যে এই জিনিসটা আসলে বিক্রিয়া করে পলিমার হইলো তার নাম হচ্ছে মনোমার। আর এই অনেকগুলা মনোমার মিলে যে এই জিনিসটা তৈরি হলো, এখানে কিন্তু এন সংখ্যক আছে, হ্যাঁ এখানে এন সংখ্যক এই মনোমার মিলে সবগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে তোমার মানে একটা পলিমার তৈরি করছে, তাহলে এটার নাম হচ্ছে আমাদের পলিমার। তাহলে যারা যুক্ত হলো তাদেরকে আমরা বলি হচ্ছে মনোমার, আর সবাই যুক্ত হয়ে যে বিশাল একটা কম্পাউন্ড হলো তার নাম হচ্ছে পলিমার। না না ডাবল বন্ডটা ভাইয়া থাকলো না একাই, হ্যাঁ ডাবল বন্ডটা তো থাকলো না। প্রেসারের পার্টটা বুঝি নাই ভাইয়া, প্রেসারের পার্টটা বোঝার এখানে কিচ্ছু নাই। এই যে পলিমারাইজেশন রিঅ্যাকশনের মধ্যে অলওয়েজ হাই টেম্পারেচার হাই প্রেসার এগুলো লাগবে, হ্যাঁ মানে এইটা না হলে তুমি এই যে নরমালি ভাইয়া যদি তুমি এই প্রোপিনকে রেখে দাও, নরমালি তো বিক্রিয়া হবে না। বিক্রিয়াটা করতে হলে তোমার অনেক টেম্পারেচার বাড়াই দিতে হবে, প্রেসার বাড়াই দিতে হবে, তাইলে এই বিক্রিয়াটা হবে আর কি। মানে এটা অনেকটা ক্যাটালিস্টের মতো চিন্তা করতে পারো, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা ভাইয়া বলো তো এবার বুঝলা কিনা ব্যাপারটা, যারা যারা বলছিলা যে বুঝো নাই, যদিও আমরা কিন্তু এটা নেক্সট ক্লাসে আরো ডিটেলসে জানবো। আচ্ছা ভাইয়া মেহেরুন তুমি বলো তো, মনোমার বড় নাকি পলিমার বড়? মনোমারটা কি ছোট না?
দেন সবগুলা মনোমার মিলে বিশাল একটা জিনিস তৈরি হয়, তাহলে পলিমারটা কি অবভিয়াসলি মনোমারের চেয়ে বড়, রাইট? হ্যাঁ, জিনিসটা তো ওয়াসিউল বলতেছো ভাই, জিনিসটা তো জটিল। না ভাইয়া, জিনিসটা জটিল না, এটা আমরা যখন আরো ডিটেলসে দেখবো দেখবা আসলে খুবই সিম্পল একটা জিনিস, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে এক একটা পলিমারাইজেশনের জন্য এক একটা ক্যাটালিস্ট ইউজ করা হয় স্পেসিফিক। যেমন এখানে আমরা টাইটেনিয়াম ইউজ করতে পারি, অন্য ইউজ করতে পারি, বাট আপাতত ওই সব জায়গায় আমরা যাচ্ছি না, বেশি কমপ্লেক্স হয়ে যাবে। আমরা হচ্ছে নেক্সট ক্লাসের টপিক, তো এটা নেক্সট ক্লাসে দেখবো, সমস্যা নাই। ওকে, পলিমার সিঙ্গেল ইউনিট, জাহিন পলিমারটা হচ্ছে সিঙ্গেল ইউনিট আর মনোমারটা হচ্ছে তোমার কি অনেকগুলা যুক্ত হইতেছে এটা। ওকে, আমরা হচ্ছে নেক্সট যেটা আছে ওইটা একটু দেখি। দেখো এখানে বলছে হাউ ক্যান উই গেট অ্যালকিন ফ্রম দ্য কম্পাউন্ড সি। আচ্ছা, এইটা বোঝার জন্য আমরা একটা হোয়াইট পেজ নিই। দেখো এখানে একটু কি হয়েছে এটা একটু সবাই খেয়াল করো, এখানে কি হইতেছে আসলে, মানে এ কি, বি কি, সি কি, এইগুলো একটু আমাদের বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের লেভেলে এসএসসি এক্সামে আসবে। আচ্ছা হ্যাঁ, ইকোসেনের ফর্মুলাটা কিন্তু ভাইয়া তোমাদের বইয়ে মনে হয় দেওয়া আছে, বুঝতে পারছো? আরটি আহমেদ ভাই, আরটি মানে কি এটা একটু বললে তোমাকে। তুমি বলছো এসএসসি এক্সামে ইকোসেনের এটা আসবে কিনা। ভাইয়া এসএসসি এক্সামে আসার সম্ভাবনা আছে, কারণ তোমাদের বইয়ে মনে হয় এই ফর্মুলাটা দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া থাকলে আসতে পারে। তারপর আকাশ বলছো ডিহাইড্রেটিং এজেন্ট H2SO4 দিয়ে রিঅ্যাক্ট করাবো সি প্রোপানকে। হ্যাঁ, অনেকে সি এর অ্যানসার এখনই দিয়ে ফেলতেছো, আমরা হচ্ছে সিটাকে এখানে সলভ করব। ভাই দেখো তো, সিটাকে সলভ করার জন্য আবার একটু প্রিভিয়াস স্লাইডে যাই, সবাই একটু কনসেন্ট্রেট করো, দেখো বুঝতে পারো কিনা। ভাই দেখো এখানে কি আছে, এ 3 কার্বন কম্পাউন্ড এ, ঠিক আছে? একটা কম্পাউন্ড আছে এখানে 3 কার্বন কম্পাউন্ড, এটা হচ্ছে এ। তাহলে বলো তো ভাইয়া 3 কার্বন কম্পাউন্ড এ এটা আসলে কি জিনিস? এটা হচ্ছে আমাদের 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, তাই না? যেটা ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করে বি তৈরি করবে এবং HCl তৈরি করবে। দেন বিটা হচ্ছে অ্যাকোয়াস KOH এর সাথে বিক্রিয়া করবে। দ্যাট মিন্স আমরা এরকম করে লিখতে পারি কিনা দেখো তো, 3 কার্বন বিশিষ্ট আগে একটা অ্যালকেন লিখতে হবে তোমার। আচ্ছা ভাইয়া, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনটা কেমনে লিখবা বলো তো? 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন আমি মনে হয় দেখাইছিলাম তোমাদের, একটা ক্লাস মেবি আমি নিছিলাম, যে এখানে তোমার কার্বনগুলা 3টা দিতে হবে। 3 কার্বন বিশিষ্ট বলছে না, দেন এখানে একটা হাইড্রোজেন দিবা, এখানে 3টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, আর এখানে কয়টা হাইড্রোজেন? এখানে 3টা হাইড্রোজেন। বুঝতে পারছো? তুমি যদি এভাবে ভেঙে না লিখতে চাও তাহলেও হবে, সমস্যা নেই। তুমি ভেঙে না লিখে এভাবেও লিখতে পারবা, নিচে যেটা আছে তুমি জাস্ট এভাবেও লিখতে পারো। 3 কার্বন বিশিষ্ট তো, তাহলে C3H8 এভাবেও লেখা যায়, ঠিক আছে? এখন এই জিনিসটার সাথে ভাই বিক্রিয়া হয়েছে কার? ক্লোরিনের। এইটা কিন্তু আমাদের সেই এ, মানে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন। এইটার সাথে ভাই বিক্রিয়া কার হয়েছে? এইটার সাথে। আচ্ছা, অ্যালকেন বুঝছেন কেমনে রিয়াম? তুমি বলছো ভাইয়া অ্যালকেন বুঝছেন কেমনে। আচ্ছা ভাইয়া দেখো এখানে কি তৈরি হয়েছে খেয়াল করো, HCl ভাইয়া তৈরি হয়েছে না? HCl তৈরি হওয়ার পর আবার KOH এর সাথে বিক্রিয়া করে সি তৈরি হয়েছে। নরমালি এখানে কিন্তু ভাই অ্যালকিন অন্য কিছু হতে পারে, বাট এখানে আসলে বলে দেওয়া উচিত ছিল এটা অ্যালকেন, বুঝতে পারছো? কিন্তু তুমি চিন্তা করো ভাইয়া, যে এখানে তোমার যদি আসলে অন্য কিছু থাকতো তাহলে কিন্তু HCl তৈরি হতো না Cl এর সাথে বিক্রিয়া করলে, বুঝতে পারছো? HClটা কার সাথে বিক্রিয়া করলে তৈরি হয় ভাইয়া বলো তো? আমরা অ্যালকেনের ক্লোরিনেশন করছি না, অ্যালকেনের ক্লোরিনেশনই তো হচ্ছে কি হয় তোমার, হচ্ছে এই HClটা তৈরি হয়, ওইখান থেকে তোমার বুঝতে হবে এটা অ্যালকেন, বুঝতে পারছো রিয়া? এইবার দেখো তাহলে এখানে হচ্ছে আমরা এখানে চলে আসি যে C3H8। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি ইউজ করব? এখানে হচ্ছে ইউভি রে, আমরা জানি ইউভি রে বা সানলাইট ইউজ করব, ঠিক আছে? ইউভি রে সানলাইট যে কোনো একটা ইউজ করব। আমরা জানি যে সানলাইটের মধ্যে কিন্তু ইউভি রেটা থাকে, তোমরা সানলাইট লিখলেও হবে, ইউভি রে লিখলেও হবে। এখন ভাইয়া বলো তো, এইখানে হচ্ছে তোমার এই যে জিনিসটা, এখানে জানি কি তৈরি হয়, তোমাদের কি মনে আছে এখানে কি তৈরি হয় বলো তো? একটা ক্লোরিন গিয়ে একটা হাইড্রোজেনকে কি রিপ্লেস করে না? আচ্ছা, আরটি আহমেদ লিখছো, রিফা তাসফিয়া আহমেদ, ওকে রিফা, ওকে রিফা দেখবো তাহলে তোমাকে। দেখো এখানে C3H8 Cl2, ভাইয়া তাহলে দেখো এখানে হচ্ছে ক্লোরিনটা কোথায় যাবে? একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে না? তাহলে কি হবে? C3H7 Cl, এটা হবে। এটার সাথে ভাই কি হবে বলো? এটার সাথে হবে হচ্ছে HCl, তাই না? কারণ এখানে হচ্ছে তোমার অলওয়েজ মনে রাখবা একটা ক্লোরিন গিয়ে আমার একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে, তাহলে একটা হাইড্রোজেন কমে গেল, হাইড্রোজেন ছিল 8টা হয়ে গেল 7টা, আর একটা ক্লোরিন গিয়ে বসে গেল, এটা হলো। আর এখানে দেখো ভাইয়া একটা এখান থেকে হাইড্রোজেন চলে গেল না, আর এখানে একটা ক্লোরিন রয়ে গেল, তাহলে H আর Cl মিলে কি তৈরি করলো? HCl। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের তৈরি হবে। তাহলে ভাইয়া বলো এই জিনিসটা কি আমাদের বি না? এই যে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে যে জিনিসটা হয়েছে ওইটাই তো বি। এখন আমাদের এই যে বি,
এইটা আবার বিক্রিয়া করবে কার সাথে, অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে আমরা যদি ওই জিনিসটা একটু দেখি যে C3H7Cl এটার সাথে যদি আমরা অ্যাকুয়াস KOH নিই, KOH এটা নেব অ্যাকুয়াস। আচ্ছা ভাইয়া বলো তো এই অ্যালকাইল হ্যালাইডের যে রিঅ্যাকশন, এখানে KOH এর সাথে বিক্রিয়া দিলে কি হয়, তোমাদের কি করতে হবে ভাইয়া বলো তো, এখানে জাস্ট প্লাস মাইনাসে ভাঙতে হবে। তো প্লাস মাইনাসে ভাঙলে কি হয়, আমাদের এই থেকে এই পর্যন্ত টোটালটা হচ্ছে প্লাস, আর সিএলটা কি মাইনাস, আর কে এখানে প্লাস, ওএইচটা কি মাইনাস। তাহলে আমাদের কি করতে হবে, প্লাসের সাথে এই যে C3H7 এটা হচ্ছে প্লাস, তাহলে C3H7 যে প্লাসটা আছে তার সাথে এইখানের মাইনাসটা যোগ করে দিতে হবে, মাইনাস কে OH। তাহলে তুমি জাস্ট এখানে OH-টাকে অ্যাড করে দাও, এই যে OH অ্যাড হলো, বুঝতে পারলা। এবার জাস্ট তোমার দেখো এখানে ছিল কে আর এখানে ছিল সিএল, তাহলে তৈরি হবে কি KCl। তাহলে এইটাই হচ্ছে আমাদের কিন্তু সি, বুঝতে পারছো, এইটা হচ্ছে আমাদের সি, এইটা হচ্ছে আমাদের সি। আচ্ছা ভাইয়া বলো তো এই যে সিটা যে আমরা বের করলাম এটা কে কে বুঝো নাই, এই যে সিটা যে এখানে বের করলাম এটা কে কে বুঝো নাই ভাই বলো তো, সবাই কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ একজন আফ্রিদা বলছো ক্লোরোপ্রোপেন, রাইট, এটা ক্লোরোপ্রোপেন। হ্যাঁ এই চ্যাপ্টার এত কঠিন কেন? না ভাইয়া এই চ্যাপ্টার কঠিন না, তুমি হচ্ছে এটাকে কঠিন আগে থেকেই ভেবে নিয়েছো এই জন্য কঠিন, আসলে কিন্তু কঠিন না। OH এর মাঝে এটা কেন দিলেন? আচ্ছা বন্ড দিলাম কারণ হচ্ছে এখানে বন্ড দিয়ে দেখাইলাম আর কি, তুমি OH এর এখানে বন্ড না দিলেও সমস্যা নাই, তুমি যদি চাও যে না বন্ড দিব না তাহলে দরকার নাই, বন্ড দিলেও প্রবলেম নাই, না দিলেও প্রবলেম নাই, এখানে হচ্ছে তুমি OH লেখো সমস্যা নাই। ওকে, এই চ্যাপ্টারের নাম কি ভাই? এই চ্যাপ্টারের নামই জানি না এখন পর্যন্ত, নামটা একটু দেখে নিও তো ভাই, নাম তো আমারও মনে করতেছে না। আচ্ছা ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আচ্ছা নাজমা কি বুঝো নাই? আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের সি তৈরি হয়েছে। এবার দেখো কি বলছে লাস্টে, যে হাউ ক্যান উই গেট অ্যালকিন ফ্রম দা কম্পাউন্ড সি, মানে এখন আমাদের এই যে সিটা তৈরি হলো না, এখান থেকে অ্যালকিন তৈরি করতে হবে। এই যে সিটা তৈরি হলো এখান থেকে আমাদের অ্যালকিন প্রডিউস করতে হবে। ভাইয়া বলো তো তাহলে অ্যালকিন কেমনে প্রডিউস করা যায়, এখান থেকে অ্যালকিন কেমনে প্রডিউস করা যায়? অ্যালকিন প্রডিউস করা যায় হচ্ছে, তুমি মনে রাখবা এই যে অ্যালকোহল যেটা আছে এটা কিন্তু ভাই অ্যালকোহল, তাই না? ওএইচ থাকলে সেটা অ্যালকোহল না? তো এই অ্যালকোহলের সাথে কি দিলে আসলে অ্যালকিন হয়? কমেন্ট একটু লিখে ফেলো তো, তোমরা অ্যালকোহল থেকে অ্যালকিন প্রডিউস করছো কিনা বলো, অ্যালকোহল থেকে অ্যালকিন প্রডিউস করছো কিনা? হ্যাঁ এই যে অ্যালকোহলের সাথে যখন আমরা সালফিউরিক অ্যাসিড দিব তখন কিন্তু এটা ডিহাইড্রেশন রিঅ্যাকশন হবে। ডিহাইড্রেশন রিঅ্যাকশন মানে এখান থেকে পানি বের হবে, বুঝতে পারছো? এখানে যত কার্বন বিশিষ্ট আসলে অ্যালকোহল হবে, তুমি যদি সালফিউরিক অ্যাসিড দাও তাহলে কি হবে, তাহলে এখানে তত কার্বন বিশিষ্ট অ্যালকিন হবে। মনে রাখবা যত কার্বন বিশিষ্ট অ্যালকোহল থাকে তার সাথে সালফিউরিক অ্যাসিড দিলে কি হয়, তত কার্বন বিশিষ্ট অ্যালকিন হয়। তাহলে ভাইয়া বলো তো এখানে আমাদের কার্বন কয়টা? এখানে কার্বন 3টা, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন হবে। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন কি জিনিস ভাই বলো তো? প্রোপিন না? তুমি প্রোপিন কি লিখতে পারবা না? প্রোপিন কেমনে লিখে বলো তো? C3H6, তাই না? C3H6 এভাবে লেখে, এটি তো প্রোপিন। আর যদি তুমি আরো ভেঙে ভেঙে লিখতে চাও সেটাও সম্ভব, ভেঙে ভেঙেও লিখতে পারো, বুঝতে পারছো? আচ্ছা একদম মাঝখানে বলছিলাম বোঝো নাই, আমি জাস্ট এই জিনিসটা আরেকবার রিক্যাপ করি, তোমরা আবার একটু কনসেন্ট্রেট করো তো, আরেকবার জাস্ট আমি 30 সেকেন্ডের মধ্যে রিক্যাপ করব। প্রথমে দেখো আমাদের এই যে C3H8 এটা একটা অ্যালকেন ছিল, তোমাকে বলা হয়েছিল যে 3 কার্বন বিশিষ্ট একটা তোমার হচ্ছে অ্যালকেন আছে আর কি। তো C3H8 তার সাথে আমাদের ক্লোরিনের বিক্রিয়া হবে। তো ক্লোরিনের বিক্রিয়া হলে কি হবে, ক্লোরিনের রিঅ্যাকশন হলে একটা ক্লোরিন গিয়ে তোমার হাইড্রোজেনকে রিপ্লেস করবে। তাহলে দেখো হাইড্রোজেন আগে ছিল 8টা, এখান থেকে একটা চলে গেছে, তাহলে হাইড্রোজেন 7টা হয়ে গেছে, আর ক্লোরিন নতুন করে এখানে একটা আসছে, তাই না? জাস্ট একটা ক্লোরিন গিয়ে কি হয়েছে, এইখানে গিয়ে অ্যাড হয়েছে, এই হাইড্রোজেনটাকে সে রিপ্লেস করে ফেলছে। তাহলে এই ক্লোরিনটা গিয়ে অ্যাড হলে কি হয়, C3H7Cl হয়। আর এখানে যে একটা H চলে গেছে, আর এখানে 2টা ক্লোরিনের একটা ক্লোরিন তো গেছে, আর একটা তো রয়ে গেছে, তাহলে H আর Cl মিলে কি হবে, HCl। তাহলে আমাদের এইটা হচ্ছে কম্পাউন্ড বি। এই কম্পাউন্ড বি যেটা ওইটার সাথে যখন আমরা KOH অ্যাড করব তখন কি হবে, এটা প্লাস মাইনাসে জাস্ট ভাঙবো, ভাঙার পরে আমরা দেখলাম যে এখানে অ্যালকোহল তৈরি হয়। এবং অ্যালকোহলের সাথে যখনই তুমি এই যে সালফিউরিক অ্যাসিড অ্যাড করবা, মনে রাখবা তখন হচ্ছে এখানে অ্যালকোহলের মধ্যে যতটা কার্বন থাকবে তত কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন তৈরি হবে। তাহলে এখানে যেহেতু 3টা কার্বন আছে, 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন হবে, তার মানে প্রোপিন আর কি। বোঝা গেল? এই জিনিসটাকে আমি হচ্ছে এভাবেও লিখতে পারি, যদি কেউ ভেঙে ভেঙে দেখতে চাও। হ্যাঁ যদি কেউ ভেঙে ভেঙে দেখতে চাও তাহলে এভাবে লেখা যায়, দেখো
তুমি চাইলে এভাবেও লিখতে পারো যে CH3 CH2 CH। আচ্ছা একটা H কে আমরা একটু আলাদা লিখলাম আর এইখানে লিখলাম OH। দেখো তো এভাবে না, এই যে C3H7OH এটাকে কিন্তু এভাবে লেখা যায়, তাই না? একই তো জিনিস। এখন যখনই তুমি এই যে সালফিউরিক অ্যাসিড দিবে, ডিহাইড্রেটিং এজেন্ট, এইটা দিলে কি হবে, তোমার এই কার্বন থেকে এইখান থেকে হাইড্রোজেনটা চলে যাবে, আর এই অক্সিজেন থেকে এখান থেকে হচ্ছে তোমার ওএইচটা চলে যাবে। সরি, এই কার্বন থেকে তোমার, আচ্ছা আচ্ছা সরি সরি আমি তো ভুল লিখছি, ভেরি সরি। দেখো এখানে যে জিনিসটা হয় আসলে, তোমার এখান থেকে ওএইচ যাবে আর এই যে কার্বন থেকে হাইড্রোজেন যাবে আসলে, ঠিক আছে? এই যে এই কার্বন থেকে তোমার হাইড্রোজেনটা যাবে আর এইখান থেকে ওইচ যাবে। আচ্ছা ভাই খেয়াল করো, এইখান থেকে যদি ওইচ যায় আর এইখান থেকে যদি তোমার এইচটা চলে যায়, একটা কার্বন থেকে ওইচ চলে গেল আর একটা কার্বন থেকে এইচ চলে গেল, তাহলে এই ওএইচ আর এইচ মিলে কি তৈরি করবে ভাইয়া বলো তো? পানি তৈরি করবে না? এখানে পানি তৈরি হবে। এবার তুমি খেয়াল করো, এই কার্বন থেকে একটা জিনিস চলে গেল, যে এই কার্বন থেকে একটা চলে গেল, আবার এই কার্বন থেকে একটা চলে গেল। যখনই তুমি দেখবা পাশাপাশি দুইটা কার্বন থেকে দুইটা জিনিস চলে যাচ্ছে, তখনই তাদের মধ্যে আসলে ডাবল বন্ড তৈরি হয়, কারণ তাদের দুইটা হাত ফাঁকা হয়, ওই ফাঁকা দুইটা হাত আসলে একসাথে মিলে যায়, এরকম হয়ে যায়। বুঝতে পারছো? এই কার্বন থেকে একটা ওইচ গেল আর তার লেফট সাইডের কার্বন থেকে একটা এইচ গেল, ওইচ আর এইচ মিলে পানি তৈরি করলো, আর তোমার এই যে বাদ বাকি এই যে কার্বন আর কার্বন যুক্ত হয়ে গেল ডাবল বন্ডের মাধ্যমে। তাহলে আলটিমেটলি তুমি কি পাইলা বলো তো? তুমি পাইলা হচ্ছে এখানে যে ওইচটা চলে গেছে, তো এটা চলে গেছে আর এখানে এই এইচ চলে গেছে, তার মানে আলটিমেটলি তুমি এই জিনিসটা পাইছো। দেখো তো এই জিনিসটা চেনা চেনা লাগে কিনা? প্রোপিন, এই যে 3 কার্বন আছে, একটা ডাবল বন্ড আছে, এইটাই তো এটা, এই যে C3H6। বুঝতে পারছো বিক্রিয়াটা কেমনে হয়? বা তুমি যদি জাস্ট এইটুক লেখো তাইলেও হবে, এই যে এখানে যেটা আছে ওইটা লিখলেও এনাফ, এইটুক লিখলেও হবে। বুঝতে পারলা? আচ্ছা ভাইয়া বলো তো, আগে যেটা দেখাইলাম এইটা বেশি সহজ মনে হইলো নাকি পরে যেটা ভেঙে ভেঙে দেখাইলাম ওইটা বেশি সহজ মনে হইলো? কোনটা আমাদের জন্য বেশি ইজিয়ার আর কি? কোনটা পরীক্ষায় অ্যান্সার করা যায় বলো তো? সাবা বলছো দুইটাই, নাইস। আচ্ছা ভেঙে ভেঙে, রাইট, ভেঙে ভেঙে করলে আমরা বুঝতে পারি আসলে ব্যাপারটা কেমনে হয়েছে। ওকে ওকে ভাইয়া, সবার কাছে কি এই সি নাম্বারটা ক্লিয়ার কিনা বলো তো? আমি কি এটা ক্লিয়ার করতে পারলাম কিনা? সবাই কি বুঝছো? হ্যাঁ ওয়াসিউল বলছো কোনোটাই সহজ না ভাই, তুমি তো পুরো নেগেটিভ হয়ে গেছো পুরো চ্যাপ্টারটা সম্পর্কে। একটু পজিটিভিটি গেইন করো নিজের মধ্যে, চ্যাপ্টারটা কিন্তু ভাই আসলেই সহজ। আচ্ছা ওকে নাইস, তাহলে আমাদের এটা মোটামুটি সবার কাছে ক্লিয়ার হয়েছে, আমরা হোমওয়ার্ক ডান। এইবার আমরা আসো আজকের টপিকে ফেরত আসি। এইবার হচ্ছে আমাদের মেইন পড়াশোনা শুরু। আচ্ছা আমি যদি তোমাদের একটু পরে তো তোমরা অনেকে ব্রেক চাবা, আসলে আমি হচ্ছে তোমাদের এখন 4-5 মিনিটের একটা ব্রেক দিতে চাচ্ছি, আমার একটু কাজ আছে তো। তো 4-5 মিনিটের একটু ব্রেক যদি দেই, আমরা যদি নেক্সট ক্লাসটা মানে কন্টিনিউ করি, তাহলে কি তোমাদের সমস্যা আছে কিনা বলো তো? তাহলে আমার একটু সুবিধা হইতো আর কি, যদি 5 মিনিটের একটা ব্রেক পাইতাম আর কি। ওকে থ্যাংক ইউ, তাহলে আমি একটু ব্রেকটা নিয়ে নিচ্ছি, আমি 5 মিনিট পরেই ব্যাক করতেছি। ওকে তাহলে ব্রেক দিচ্ছি তোমাদের। আমরা তাহলে নেক্সট হচ্ছে 7টা 4 বাজে, তো 5 মিনিট না, আমি 6 মিনিটের ব্রেক দিলাম, এরপরে কিন্তু আর কোনো ব্রেক হবে না, এটাই লাস্ট ব্রেক। তো আমরা হচ্ছে 10 শুরু করব, মানে 7টা 10 এইতে শুরু করবো। ওকে।
ওকে, তোমরা সবাই আছো কিনা একটু সাড়া দাও। তোমরা আসলে সবাই তোমাদের কাজটা সেরে আসছো কিনা? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি বলো। আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, তাহলে দেখো ভাইয়া, আসলে আমরা যে কোশ্চেন সলভ করছি ওইটা যদি বুঝে নাও থাকো সমস্যা নাই, আমরা আজকের টপিকে ফেরত আসি। এখন আমরা ফুললি আবার নতুন করে সবকিছু শুরু করি আর কি, বুঝতে পারছো? আচ্ছা, অনন্য বলছো, অনন্য দাস বলছো। ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে মেহেদি। ভাইয়া আমার ক্লাস মনে হয় তোমরা করছো আরো একটা। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা অ্যালকোহল দিয়ে স্টার্ট করি। অ্যালকোহল তোমরা সবাই চেনো আসলে। এখন দেখো, হ্যাঁ, তো এই অ্যালকোহলটার আমরা হচ্ছে নেমিংটা কেমনে করব? তো নেমিং করার জন্য ভাই মনে হয় বলছিলাম সবকিছুই তোমাদের আগে। তো এখানে ওই প্রসিডিউরটা কিন্তু সেম। আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এদের নেমিংটা যেভাবে করছি, এই অ্যালকোহলের নেমিংটা একেবারে এক্স্যাক্টলি সেম ওয়েতে করব। আচ্ছা ভাই, তাহলে নেমিং করতে হলে কি করতে হয় বলো তো? ফার্স্টে হচ্ছে আমাদের মেইন চেইন বের করতে হয়। প্রথম কাজটাই হচ্ছে আমাদের মেইন চেইন বের করা। ওকে, তোমরা মনে রাখবা প্রথম কাজটাই হচ্ছে আমাদের মেইন চেইন আইডেন্টিফিকেশন। এই জিনিসটা করতেই হবে আমাদের, মেইন চেইন। এন্ড পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে আমাদের নাম্বারিং। ওকে, দুইটা কাজ আমাদের করতে হয় পুরো নেমিং এর জন্য। এই দুইটা কাজ করতে হয়, একটা হচ্ছে মেইন চেইন বের করা আর একটা হচ্ছে নাম্বারিং করা। ওকে, তাহলে আমাদের মেইন চেইন কোনটা হবে? মনে রাখবা মেইন চেইন ওইটাই হবে যেটা হচ্ছে আমাদের মোটামুটি লার্জেস্ট এবং ওই গ্রুপটা যেই কার্বনে আছে ওই কার্বনটাকে কিন্তু তোমার এই মেইন চেইনের ভিতরে রাখতে হবে। ওকে, মানে তোমার যে ফাংশনাল গ্রুপ, এখানে ওইসটা কিন্তু আসলে ফাংশনাল গ্রুপ, এই ওইসটাকে তোমার মেইন চেইনের ভিতরে রেখে তোমার দেখতে হবে লার্জেস্ট চেইন কোনটা। তাহলে বুঝতেই পারতেছো ভাইয়া মেইন চেইন কোনটা, একেবারে স্ট্রেইট এই যে জিনিসটা, এটাই হচ্ছে আমাদের মেইন চেইন। দেখো, এটাই হচ্ছে আমাদের মেইন চেইন। ওইটা যেই কার্বনে আছে ওটা কিন্তু মেইন চেইনের মধ্যেই আছে। ওকে, শেষ আমাদের মেইন চেইন আইডেন্টিফিকেশন, এটা শেষ। এরপরে ভাইয়া কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে তোমার জাস্ট কি করতে হবে? নাম্বারিংটা করতে হবে। ভাইয়া নাম্বারিংটা কোন দিক থেকে করব? নাম্বারিংটা যেই দিক থেকে আমাদের এই ওয়েজটা কাছাকাছি আসে ওই দিক থেকে করব, তাই না? আচ্ছা, রিয়াম বলছো ভাইয়া মেইন চেইন বিষয়টা বুঝি নাই। ভাইয়া তোমাদের অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকেনের নামকরণ বা নেমিংটা দেখাইছিলাম না নোমেনক্লেচার? ওখানে কিন্তু আমি বলছিলাম মেইন চেইন কোনটা। মেইন চেইন মানে হচ্ছে তোমার জাস্ট এই একটা চেইন আর কি, লার্জেস্ট যে চেইনটা হয়। তুমি দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা চেইনের মতো হইছে না? এটাই হচ্ছে মেইন চেইন, বুঝতে পারছো? যদি আরো হচ্ছে এখানে কার্বন থাকতো তখন হচ্ছে আরো একটু অন্যরকম হইতো আর কি। ঠিক আছে, হ্যাঁ সোজা লাইনটাই মেইন চেইন। ওকে, এইটি মেইন চেইন। আচ্ছা তাহলে ভাইয়া দেখো মেইন চেইন শেষ, এখন নাম্বারিং। নাম্বারিং তাহলে ভাইয়া কোন দিক থেকে করব? লেফট সাইড থেকে করতে পারি, রাইট সাইড থেকেও করতে পারি, বাট কোন দিক থেকে করব বলো তো? যেই সাইড থেকে আমরা ওইটাকে কাছাকাছি পাই। দেখো আমরা যদি এই লেফট সাইড থেকে করি তাহলে আমাদের ওইটা কত নাম্বার কার্বনে আসে দেখো তো? এই কার্বনটা 1, এইটা হচ্ছে 2, এই কার্বনটা ধরো 3, আর এই কার্বনটা ধরো 4। তাহলে আমাদের কি 2 নাম্বার কার্বনে ওইটা আসতেছে না? তুমি যদি রাইট সাইড থেকে করতা তাহলে কত হইতো? তাহলে এখানে লিখতা 1, এইটা হইতো 2, এইটা 3, এইটা 4। বাট তখন কি হতো ভাইয়া দেখো তো? তখন 3 নাম্বার কার্বনে আমাদের ওইটা আসতো না? আমরা অলওয়েজ মাথায় রাখবো ওইটা যত নাম্বার কার্বনে হচ্ছে মানে আমাদের যেই সাইড থেকে নাম্বারিং করলে ওইটা কাছাকাছি আসে ওই সাইড থেকে আমাদের নাম্বারিংটা করতে হবে। তার মানে বুঝতেই পারতেছো এটা লেফট সাইড থেকে করতে হবে। নাম্বারিং করা শেষ। এরপরে লাস্টের কাজটা হচ্ছে জাস্ট আমার এটা নামটা বলা। তো নামটা বলার জন্য ভাই কি করতে হবে? তাহলে আমরা হচ্ছে এই জিনিসটা বাদ দিয়ে দিই, আমরা নামটা এখানে লিখি ভালো করে, দেখি আমরা নামটা লিখতে পারি কিনা। তো নামটার জন্য ভাই কি করতে হবে? ফার্স্টেই দেখবা এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট আছে কিনা। না ভাইয়া এখানে কোনো এই যে ওই ছাড়া অন্য কোনো সাবস্টিটিউয়েন্ট বা এখানে কোনো কিন্তু তোমার ব্রাঞ্চিং হয় নাই। তাহলে তুমি কি করবা? প্রথমে দেখো মেইন চেইনে কার্বন কয়টা? মেইন চেইনে কার্বন হচ্ছে 4টা। তো 4টা হলে আমরা লিখব বিউট। 4 হলে কি লিখতে হয়? 4 হলে হচ্ছে তোমার বিউট লিখতে হয়। ওকে, তোমার অনেক সময় এখানে ওই অ্যালকেনের জন্য বিউটান লিখতে হয় আসলে। তো তুমি লিখবা হচ্ছে বিউটান। তারপরে হচ্ছে কি দেখো তো ভাইয়া 2 নম্বরে কি আছে? ওইচ আছে না? এই জন্য লিখবা 2 অল, বিউটান 2 অল। বুঝতে পারছো? বিউটান 2 অল, এইটাই হচ্ছে এটার নাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরেরটার জন্য বাম দিক থেকে কি করবো? হ্যাঁ 2n বিউটান কি সাবস্টিটিউয়েন্ট কি? আচ্ছা, সাবস্টিটিউয়েন্ট হচ্ছে যে মেইন চেইনের বাইরে যারা থাকে তাকে বলে সাবস্টিটিউয়েন্ট। ওকে, যেমন এখানে খেয়াল করো, পরেরটার ক্ষেত্রে বুঝতে পারবা। পরেরটার ক্ষেত্রে কিন্তু ভাইয়া এইটা মেইন চেইন, পরেরটা হচ্ছে আমাদের এইটা মেইন চেইন। তো এই মেইন চেইনের বাইরে কারা কারা আছে বলো তো? তুমি মনে রাখবা এই ওইসটা কিন্তু সাবস্টিটিউয়েন্ট না, ওইসটাকে বলা হয় ফাংশনাল গ্রুপ। ওইসটা হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ কি?
এই ওএইচটাই মেইনলি, এই ওএইচটার জন্যই তো আমরা এটাকে কি নামে চিনি বলতো, অ্যালকোহল নামে চিনি না? এবং ওএইচের জন্যই কিন্তু তার যত রিঅ্যাকশন আছে সবকিছু হয়। তো এই ওএইচটাই তার কি সব প্রপার্টি মেইনটেইন করতেছে না, বা প্রপার্টিটা কন্ট্রোল করতেছে, এই জন্য ওএইচটাকে বলে ফাংশনাল গ্রুপ, মানে ও মেইন ফাংশনটা প্লে করতেছে এখানে। তাহলে ওএইচটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। এই ওএইচ ছাড়া মেইন চেইনের বাইরে যারা যারা থাকবে সবাই হচ্ছে সাবস্টিটিউয়েন্ট, বুঝতে পারছো? ওএইচ ছাড়া এর বাইরে যারা যারা আছে সবাই হচ্ছে আমাদের এখানে সাবস্টিটিউয়েন্ট। তাহলে এখানে এই ব্রোমো, এই ব্রোমিন সাবস্টিটিউয়েন্ট, ক্লোরিন সাবস্টিটিউয়েন্ট, এগুলো হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। ওকে, আচ্ছা অনেকে অনেক কিছু লিখছো ভাই, একটু দেখি নাম্বারিংটা আরেকবার রিপিট করেন। আচ্ছা রিয়াম বলছো নাম্বারিং রিপিট করতে। ভাইয়া দেখো আমরা লেফট সাইড থেকে নাম্বারিং করলে এই ওএইচটা 2 নাম্বার কার্বনে পড়তেছে, রাইট সাইড থেকে নাম্বারিং করলে 3 নাম্বার কার্বনে পড়তেছে। তো যেই দিক থেকে নাম্বারিং করলে ওএইচটা কাছে পড়বে ওই দিক থেকে তোমার নাম্বারিংটা করতে হবে। তো লেফট সাইড থেকে করলে তোমার এই কাছে আসতে ওএইচটা, এই জন্য লেফট সাইড থেকে নাম্বারিংটা করলাম, বুঝতে পারলা? আচ্ছা এইবার দেখো আন কেন অ্যাড করলেন আব্দুর রহমান বলছো। ভাইয়া আসলে নরমালি যখন সিঙ্গেল এরকম তোমার থাকে, মানে তোমার এখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড এইগুলা থাকলে তখন আমরা শুধু বিউট লিখি। কিন্তু যদি শুধুমাত্র সিঙ্গেল বন্ডেড কম্পাউন্ড থাকে, হ্যাঁ সিঙ্গেল বন্ডেড কম্পাউন্ড থাকলে তখন আসলে এই পর্যন্ত লিখি আমরা, বিউটান তারপর পেন্টান এই পর্যন্ত মনে রাখবা, ঠিক আছে? লিখছো 2 বিউটানল লিখলে হবে না? হ্যাঁ হবে ভাইয়া, কিন্তু এটা ইউপ্যাক হবে না আসলে, ঠিক আছে? মানে আমাদের ইউপ্যাক যদি বলি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তারা যেভাবে বলে দিছে আমরা যদি ওইভাবেই নাম্বারিংটা নামকরণটা করতে চাই, মানে নেমিংটা করতে চাই, তাহলে এভাবেই করতে হবে। তুমি যদি বলো বিউটানল 2 বিউটানল, ভাইয়া ওইটা পুরোপুরি লেজিট হবে না, বুঝতে পারছো? এইটা হচ্ছে 100% অ্যাকুরেট। আমরা সবসময় এটাই চেষ্টা করব, বুঝতে পারছো? আকাশ বলছো বিউট টু অল লিখলে হবে কিনা? ভাইয়া হবে, বাট একেবারে যদি তুমি পুরোপুরি অ্যাকুরেটলি লিখতে চাও তাহলে এখানে বিউটান লেখা উচিত। তুমি মনে রাখবা সিঙ্গেল বন্ড থাকলে তখন আমরা এই যে লাস্টে এ এনটা লিখি, আর যদি সিঙ্গেল বন্ড না থাকে তখন আমরা হচ্ছে এটা লিখি না, বুঝতে পারছো? অনেকেই লিখছো যে ভাইয়া 2 বিউটানল লেখা যাবে কিনা? ভাইয়া লেখা যাবে, বাট এইটা হচ্ছে সবচেয়ে বেশি লেজিট, বুঝতে পারছো? আচ্ছা ওকে, এরপর আমরা সেকেন্ডটাই যাই। সেকেন্ডটা অনেকে অ্যানসার দিয়ে ফেলছো অলরেডি। তো দেখো এইটা হচ্ছে আমাদের মেইন চেইন বের করা শেষ। এবার বলো তো কোন দিক থেকে নাম্বারিংটা হবে? এটা একটু লিখে ফেলো তো, কোন দিক থেকে নাম্বারিংটা হবে? ভাইয়া লাভিক তুমি মনে হয় বুঝতে পারছো বিউটান কেন হইছে। আমি বলছি সিঙ্গেল বন্ড থাকলে, যদি কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড এগুলো না থাকে তাহলে তুমি এই যে আন লিখবা, বিউটান পেন্টান এগুলো লিখবা। যখন তোমার ডাবল ট্রিপল বন্ড আসবে তখন শুধু বিউট লিখবা, ওকে? আচ্ছা সবাই, শেখ হুমায়রা কবির তুমি বলতেছো রাইট সাইড থেকে হবে, রাইট টু লেফট, ওকে। একজন আবার বলছো লেফট সাইড থেকে হবে। আচ্ছা তাহলে ভাইয়া কোন সাইড থেকে হবে আসলে? আচ্ছা তোমরা মনে রাখবে একটা জিনিস, নাম্বারিং এর ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো করে মনে রাখো, নোট এটা আমি উপরে লিখে দিচ্ছি নাম্বারিং এর জন্য, এটা একেবারে ভালো করে মাথায় ঢুকায় নাও। আমরা হচ্ছে যেই দিক থেকে ফাংশনাল গ্রুপটা কাছাকাছি পাবো, বুঝতে পারছো? যেই দিক থেকে, এটা তোমরা লিখে নাও যদি তোমাদের সামনে খাতা থাকে, অথবা বুঝে নাও ভালো করে যেটা বলতেছি। যেই দিক থেকে আমরা ফাংশনাল গ্রুপটা কাছাকাছি পাবো অলওয়েজ ওই দিক থেকে নাম্বারিং করব। কি বললাম বলো তো? যেই দিক থেকে নাম্বারিং করলে ফাংশনাল গ্রুপটা কাছাকাছি পাওয়া যাবে অলওয়েজ ওই দিক থেকে নাম্বারিং করতে হবে। আচ্ছা ভাইয়া এইবার দেখো তুমি যদি লেফট সাইড থেকে নাম্বারিংটা করো, ফাংশনাল গ্রুপ কোনটা ভাইয়া বলো তো? ওএইচ না? এখন তুমি লেফট সাইড থেকে যদি নাম্বারিং করো তাহলে কিন্তু ওইটা কত নাম্বার কার্বনে পড়ে? 3, এই যে 4 নাম্বার কার্বনে গিয়ে পড়ে না? বাট তুমি যদি রাইট সাইড থেকে করো তাহলে কয় নাম্বারে পড়ে খেয়াল করো, তাহলে কিন্তু ভাইয়া 2 নাম্বারেই পড়তেছে, তাই না? রাইট সাইড থেকে করলে তাহলে তুমি নিশ্চয়ই রাইট সাইড থেকে করবা। এই যে রাইট সাইড, এটা 1, এটা 2, এই কার্বন 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 5। এই দিক থেকে করলে আমাদের 2 নাম্বারে পড়তেছে, তাহলে হচ্ছে আমাদের রাইট সাইড থেকে করতে হবে, বোঝা গেল? তাহলে এই যে নাম্বারিং করা শেষ। এইবার আসো ভাইয়া এখানে আমরা নেমটা লিখি, এখানে নেমিংটা এখন আমাদের করতে হবে। তো নেমিংটা করার জন্য আমাদের কি কাজ বলো? নামটা কি হবে? অনেকেই নামটা লিখে ফেলছো অলরেডি। প্রথমেই আমাদের কি করতে হবে মনে রাখবা, সাবস্টিটিউয়েন্ট গুলোর নামটা আগে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা এই যে সাবস্টিটিউয়েন্ট গুলোর নামটা লাবিব বলছে আরেকটা দেন, হ্যাঁ এইটাই দেখো, এইটা দেখলেই বুঝতে পারবা। সাবস্টিটিউয়েন্ট গুলোর নামটা আগে লিখতে হবে, বুঝতে পারছো? তো সাবস্টিটিউয়েন্ট কারা এখানে বলো তো? এই যে ব্রোমিন, তারপর হচ্ছে আমাদের ক্লোরিন, এরা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। তো সাবস্টিটিউয়েন্টের নামটা আগে লিখবো তার অবস্থান, এই যে পজিশন অনুযায়ী। তাহলে দেখো তো 4 নম্বরে একটা ব্রোমো আছে, আবার 4 নম্বরে কি আছে? একটা ক্লোরো আছে। তুমি মনে রাখবা ব্রোমিন হচ্ছে সাবস্টিটিউয়েন্ট হিসেবে যদি থাকে, ব্রোমিনটা যদি সাবস্টিটিউয়েন্ট হিসেবে থাকে তখন তোমার লিখতে হবে কি? ব্রোমো, ঠিক আছে?
ক্লোরিন যদি সাবস্টিটিউয়েন্ট হিসেবে থাকে তখন তোমার লিখতে হবে কি ক্লোরো, ব্রোমিন থাকলে লিখতে হবে ব্রোমো, ক্লোরিন থাকলে লিখতে হবে কি ক্লোরো, ঠিক আছে, এইগুলা লিখতে হবে, এটা একটু মনে রাখবা। তাহলে এখন দেখো যে আমরা এইটা মুছে দেই, এটা তোমরা হচ্ছে আশা করি বুঝতে পারছো, ব্রোমিন থাকলে লিখতে হবে ব্রোমো, ক্লোরিন থাকলে লিখতে হবে ক্লোরো আর কি। আচ্ছা এবার আমরা পজিশন সহকারে এটা একটু লিখি। দেখো 4 নম্বরে কি আছে, ব্রোমো আছে, তাহলে আমরা লিখবো 4 ব্রোমো, 4 নম্বরে যেহেতু ব্রোমিন আছে 4 ব্রোমো লিখবো। এবং মনে রাখবা একটা ডিজিট এবং একটা অ্যালফাবেট এর মধ্যে অলওয়েজ, বা একটা লেটার এদের মধ্যে অলওয়েজ একটা হাইফেন দিতে হয়, ঠিক আছে, একটা নাম্বার একটা লেটার এদের মাঝে অলওয়েজ হাইফেন দিতে হয়। তাহলে 4 ব্রোমো, তারপর আবার একটা হাইফেন, আবার দেখো 4 নম্বরে একটা কি আছে ক্লোরো আছে না, তাহলে কি লিখতে হবে 4 ক্লোরো, 4 ক্লোরো, ঠিক আছে 4 ক্লোরো। তাহলে দেখো এখানে আমাদের সাবস্টিটিউয়েন্ট দুইটা ফার্স্টে লিখতে হবে, লিখলাম সাবস্টিটিউয়েন্ট যা আছে লিখলাম। এরপরের কাজটা হচ্ছে ওই আগের মতো, এবার তোমরা দেখবা মেইন চেইনে কার্বন কয়টা, মেইন চেইনে ভাইয়া কার্বন কয়টা, মেইন চেইনে কার্বন হচ্ছে 5টা, তো 5টা থাকলে আমরা লিখবো পেন্টান, ঠিক আছে পেন্টান লিখবো। দেন আমাদের ওএইচটা কত নাম্বার কার্বনে আছে 2 নাম্বার কার্বনে, তাহলে আমরা লিখবো 2 অল, তাহলে আমাদের নামটা কি হবে 4 ব্রোমো 4 ক্লোরো পেন্টান 2 অল। এখন অনেকেই বলবা ভাই আগে তো ক্লোরোটাও লিখতে পারতাম, আগে কেন আপনি ব্রোমো লিখছেন? দেখো ভাইয়া অ্যালফাবেটিক্যাল অর্ডারে কোনটা আগে, বি আগে না, যেটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে হবে ওইটাকে আগে লিখতে হবে, বুঝতে পারলা? না ভাইয়া 4 ক্লোরোটা আগে লেখা যাবে না, কারণ অ্যালফাবেটিক্যাল অর্ডারে ওইটা পড়ে। আচ্ছা তানজিম বলছিলা ভাইয়া যদি কোনো ডিফারেন্স না থাকে লাইক সিএসটি সিএসটি, হ্যাঁ তখন তুমি যে কোনো একটা দিক থেকে নাম্বারিং করলেই হবে। একদম মিডলে থাকতো তাহলে কি হতো? আচ্ছা ভাইয়া ওয়েস্টটা যদি একদম মিডলে থাকতো তখন আমরা দেখলাম অন্যান্য যে সাবস্টিটিউয়েন্ট গুলো তারা কোন দিক থেকে আসতেছে কাছাকাছি, বুঝতে পারছো? ওয়েস্টটা যদি একেবারে মাঝামাঝি থাকতো তখন আমরা দেখতাম অন্য সাবস্টিটিউয়েন্ট গুলো কোন দিক থেকে কাছাকাছি আসতেছে, সেইটা আমরা দেখতাম, বুঝা গেল? মানে ধরো আমরা এরকম একটা যৌগ যদি এরকম একটা কম্পাউন্ড চিন্তা করি, সাপোজ এই যে এরকম আছে, একেবারে মাঝে আছে ওইচ, ঠিক আছে। এইবার আমি এইখানে লিখলাম একটা, ধরো যে আচ্ছা আমি আরো লিখি, এখানে আরো কার্বন দিয়ে দিই, এই যে এবার ধরো একেবারে মাঝে আছে ওইচ। এবার আমি ধরো এই পাশে একটা ব্রোমিন লিখলাম, আর এই দিক থেকে হচ্ছে আমরা 3 নাম্বার পজিশন একটা ক্লোরো লিখলাম, ওকে, বাকি হাইড্রোজেন গুলো তোমরা দিতেই পারবা। এখন ভাইয়া বলো তো এইটার নামটা কি হবে তাহলে? এই যে বাকি হাইড্রোজেন গুলো কিন্তু দেওয়া যাবে, এই যে এই কার্বনের সাথে 3টা, এটার সাথে 1টা, এটার সাথে 2টা, হ্যাঁ বাকি হাতগুলো নিশ্চয়ই তোমরা দিতে পারবা, এতদিনে এটা পারা উচিত, ওকে। তাহলে ভাইয়া দেখো তো এই যে নিচে যে কম্পাউন্ড আমরা লিখলাম, বিশাল একটা কম্পাউন্ড আমরা লিখছি নিচে, দেখি তো এটার নাম আমরা বলতে পারি কিনা, তাইলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যারা যারা বলছো ওইটা যদি সিমেট্রিক পজিশনে থাকে, মানে লেফট সাইড থেকেও যেই দিক রাইট সাইড থেকেও সেই দিক, তখন কি করবো ভাইয়া বলো তো? এবার কি আমরা লেফট সাইড থেকে নাম্বারিংটা করবো নাকি রাইট সাইড থেকে করবো? এই যে নিচে যেটা লিখছি এইটার ক্ষেত্রে বলো তো কোন দিক থেকে করব? হ্যাঁ হ্যাঁ একসাথে লিখছি ভাইয়া, এরপরে লেফট সাইড থেকে। আচ্ছা হ্যাঁ অনেকেই বুঝতে পারছো, দেখো ভাইয়া লেফট সাইড থেকে কিন্তু লিখবো, কেন? কারণ ওয়েস্টটা যখন একেবারে সেম পজিশনে থাকবে তখন আমরা দেখবো অন্য সাবস্টিটিউয়েন্টটা কোন দিক থেকে কাছে আসে। তাহলে দেখো তো ভাইয়া তুমি লেফট সাইড থেকে যদি দেখো তাহলে এই যে ব্রোমিন যে সাবস্টিটিউয়েন্টটা আছে এটা কি 2 নম্বরে চলে আসতেছে না? আর রাইট সাইড থেকে দেখলে এই যে সাবস্টিটিউয়েন্ট এটা তো আছে 3 নম্বরে, এই জন্য আমাদের লেফট সাইড থেকে করতে হবে। তাহলে লেফট সাইড থেকে করলে কি হবে 1 2 3 4 5 6 7 শেষ। এবার হচ্ছে আমাদের নামটা কি হবে তাহলে বলো তো ভাইয়া, এটার নাম কি হবে? নামটা কি হবে 2 ব্রোমো, তারপরে 5 ক্লোরো, 2 ব্রোমো 5 ক্লোরো, তারপরে কি হবে ভাইয়া পেন্টান। আচ্ছা এখানে মাঝখানে কিন্তু গ্যাপ দেওয়া যাবে না, যে ক্লোরো আর পেন্টান এই দুটো একসাথে লিখতে হবে, ওকে। তাহলে এখানে হচ্ছে পেন্টান লিখবা, পেন্টান না, তো পেন্টান না, এখানে 7টা কার্বন আছে না, তাহলে লিখতে হবে হেপটান আসলে, হ্যাঁ হেপটান লিখবো। তাহলে আমরা লিখবো যে হেপটান, তারপরে দেখো ভাইয়া কয় নাম্বারে আছে ওইটা 4 নাম্বারে, তাহলে আমরা লিখবো 4 অন, এই হচ্ছে আমাদের নাম। এইবার কি সবার কাছে ক্লিয়ার হইলো ভাইয়া বলো তো? আচ্ছা অনেকে আবার কোশ্চেন করছো দেখি তো। আচ্ছা প্রথমটাই কোনো সাবস্টিটিউয়েন্ট ছিল না বলে ওখানে বিউটান লেখা হয়েছে, হ্যাঁ প্রথমে তো কোনো সাবস্টিটিউয়েন্টই নাই এই জন্য কিছুই লিখি নাই, ওকে। পলিক্লোরিন অলসো এট সেকেন্ড পজিশন, ওকে। তখন যে কোনো একটা দিকে তখন কি করতাম
আচ্ছা ধরো হ্যাঁ একজন আরেকটা খুব ভালো একটা কোশ্চেন করছে, যদি এই যে আদিব বলছো যে ক্লোরিনটাও যদি এখানে সেকেন্ড পজিশনে থাকতো তখন ভাইয়া কি হইতো, ক্লোরিনটাও যদি সেকেন্ড পজিশনে থাকতো ভাইয়া তখন কি হইতো, তাইলে ভাইয়া একটু দেখো তো কি হবে তখন, ক্লোরিনটাও যদি সেকেন্ড পজিশনে থাকতো তখন কি হইতো। আচ্ছা ভাইয়া দেখো, তাহলে এই যে ক্লোরিনটা যদি আমরা এখানে বসাইতাম তখন আবার কি চিন্তা করতা, তখন তুমি চিন্তা করতা এই দুইটার মধ্যে ভারী কে। হ্যাঁ যখন হচ্ছে কোনোভাবেই তুমি ডিসাইড করতে পারতেছো না কোন দিক থেকে নাম্বারিং করবা, তুমি প্রথমে কি করবা, প্রথমে চিন্তা করবা কোন দিক থেকে ওইটা কাছে আসে, তো তুমি দুই দিক থেকেই দেখলা ওইটা 4 নম্বরে আসে, তারপর আবার দেখলা যে আচ্ছা ঠিক আছে বাকি সাবস্টিটিউয়েন্ট দেখি কোন দিক থেকে আসে, তারপর তুমি লেফট সাইড থেকেও দেখলা সাবস্টিটিউয়েন্টটা 2 নম্বরে আসতেছে, রাইট সাইড থেকেও 2 নম্বরে আসতেছে, এইবার কি করবা, এইবার দেখবা যে এই যে দুইটা সাবস্টিটিউয়েন্ট এটার মধ্যে আসলে বেশি হেভি কে, বেশি হেভিয়ার কে, বুঝতে পারছো, মানে এটা ভারী কে বেশি, বা এটার মলিকুলার মাস কার বেশি, বা অ্যাটমিক মাস কার বেশি। ভাইয়া এই যে ব্রোমিনের অ্যাটমিক মাস কি বেশি না, ব্রোমিন নিচে আছে, তাহলে আমাদের ব্রোমিন থেকেই করতে হবে, ওইটা কি প্রায়োরিটি দিতে হবে, তখন আমাদের অ্যাটমিক মাসটা দেখতে হবে, বুঝতে পারছো, না না অ্যালফাবেটিক্যাল অর্ডার না ভাইয়া রাফি, তখন হচ্ছে অ্যাটমিক মাস দেখতে হবে, না অ্যাটমিক মাস কিন্তু মুখস্থ করতে হবে না, তুমি দেখো এই যে ভাইয়া তোমরা হচ্ছে পিরিয়ডিক টেবিল দেখে আসছো না, পিরিয়ডিক টেবিলের মধ্যে এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এটা তো ভাই এমনিতেই বোঝা যাচ্ছে, ব্রোমিন নিচে আছে না, নিচে থাকলে তার অ্যাটমিক মাস কি বেশি হবে না, এটা তো অনেক বড় একটা অ্যাটম আর কি, বুঝতে পারছো, বাট এরকম থাকবে না, জাস্ট তোমরা কোশ্চেন করলা দেখে আমি বললাম, বুঝতে পারছো, এত কনফিউজ তোমাদের করবে না ভাই যে এই সব জায়গা থেকে সেম সেম হবে, এরকম করবে না আসলে, বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা এটা তাহলে শেষ করলাম, ওকে। হ্যাঁ 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 অসিউল, ঠিক আছে ভাইয়া, 5টা কার্বন হলে হচ্ছে পেন্টান আর 7টা কার্বন হলে হচ্ছে হেপ্টা, ওকে 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 সাগনি, আচ্ছা ঠিক আছে ভাইয়া, যেই দিক থেকে নাম্বারিং করবো সেই, হ্যাঁ যেই দিক থেকে নাম্বারিং করবা সেই দিক থেকেই বসাবা। আচ্ছা কার্বন কয়টা হাইড্রোজেনের সাথে বুঝবো কিভাবে, আচ্ছা এখানে দেখো তোমার বোঝার সিস্টেম হচ্ছে কার্বন হচ্ছে তুমি দেখবা কার্বনের হাত কিন্তু থাকে 4টা, ওই 4টা হাতের মধ্যে একটা দেখবা যে কয়টা হাত এখানে পূর্ণ হয়ে গেছে, বাকি হাতগুলোই তোমার হাইড্রোজেন হবে, বুঝতে পারছো সাবা, তোমার এখানে হচ্ছে এইরকম হবে আর কি, কার্বনের দেখবা কয়টা ফাঁকা থাকে ওইটা, ওকে যাক এই স্লাইড আমরা বুঝছি, যাক আলহামদুলিল্লাহ, এরপরে আমরা আসি প্রিপারেশন অফ অ্যালকেন, অ্যালকোহল কি আনস্যাচুরেটেড হতে পারে, হ্যাঁ হতে পারে শাগনিক, হতে পারে বাট আমাদের লেভেলে দরকার নাই, বুঝতে পারছো। আচ্ছা তাহলে এটা আমরা একটু দেখি, দেখো ভাই হাইড্রোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইডস, আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি করব, ওকে, তাহলে ভাই অ্যালকাইল হ্যালাইড কি জিনিস বলো তো, অ্যালকাইল হ্যালাইড আমরা চিনি কিনা, এই যে এই জিনিস CH3 CH2 তার সাথে যদি একটা হ্যালোজেন থাকে আর কি, বুঝতে পারছো, যে ধরো এখানে ক্লোরিন আছে হ্যালোজেন, এইটার সাথে আমরা কি অ্যাড করলে আসলে অ্যালকোহল হবে, চিন্তা করো তো ভাইয়া, অ্যালকোহল পাইতে হলে আমার এখানে কি লাগবে আসলে, Cl এর জায়গায় একটা OH আনতে হবে না, তাহলে আমার কি অ্যাড করতে হবে, আমাদের অ্যাড করতে হবে আসলে KOH অথবা NaOH, মানে যার মধ্যে OH টা আছে তাকে অ্যাড করতে হবে, তাই না, তুমি মেইন জিনিসটা একটু খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে এই যে অ্যালকাইল গ্রুপ CH3 CH2 এর সাথে কি হবে একটা হ্যালোজেন হবে, এটার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, ওকে, এই CH3 CH2 এই পর্যন্ত পুরোটার নাম হচ্ছে অ্যালকাইল, আর তার সাথে হ্যালোজেন থাকলে কি বলে অ্যালকাইল হ্যালাইড, তো ওই অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি কি অ্যাড করলে অ্যালকোহল পাবা। আচ্ছা ভাই অ্যালকোহল যদি পেতে চাও, অ্যালকোহল মানে কি বলতো, অ্যালকোহল মানে হচ্ছে CH3 CH2OH, রাইট, তাহলে আমাদের Cl এর জায়গায় কি একটা OH আনতে হবে না, তাহলে আমরা এমন কারোর সাথে এখানে রিঅ্যাকশনটা দিব যার মধ্যে OH আছে, তাহলে OH কার মধ্যে আছে, KOH লিখলাম আছে এটার মধ্যে, এখানে ভাইয়া মনে রাখবো অলওয়েজ এই জিনিসটা তোমার আসলে অ্যাকোয়াস নিতে হবে, অ্যালকোহলিক নিলে কিন্তু অন্য জিনিস হবে, অ্যাকোয়াস নিতে হবে, হ্যাঁ, তো অ্যাকোয়াস যদি আমরা নেই তাহলে কি হবে ভাইয়া, খুবই সিম্পল, জাস্ট তুমি প্লাস মাইনাসে ভাঙলে কিন্তু হয়ে যায়, দেখো এই বিক্রিয়া কিন্তু আমরা ক্লাসের শুরুতেও করছি, এই যে CH3 CH2 এই যে Clটা আছে না, এই Clটা কি ভাই বলতো, এখানে মাইনাস, Clটা কিন্তু মাইনাস, আর এখানে যদি আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, এই যে এই থেকে এই পর্যন্ত এই টোটালটা কিন্তু প্লাস, আর এই থেকে এই পর্যন্ত এই টোটালটা হচ্ছে মাইনাস, ওকে, তোমরা জাস্ট প্লাস মাইনাসে ভাঙো, তারপর এইখানে কে প্লাস বলো তো, কে হচ্ছে প্লাস আর ওইটা কি মাইনাস, তাহলে আমাদের কি করতে হবে, এই যে প্লাসটা আছে না, এই প্লাসটার সাথে আমরা এইখানের মাইনাসটাকে দিয়ে দিব, তাহলে ভাই দেখো তো লেফট সাইডে প্লাস কে CH3 CH2 এর সাথে হবে OH, এই যে OH দিয়ে দিলাম আমরা, ঠিক আছে, আমরা হচ্ছে এখানে OHটা দিয়ে দিলাম, এই যে এখানে হচ্ছে OH দিয়ে দিলাম, আর কি তৈরি হবে ভাইয়া বলো তো, এই K আর Cl মিলে KCl তৈরি হবে, দ্যাটস ইট, এইটাই হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলের প্রিপারেশন, তাহলে মনে রাখবা
অ্যালকাইল হ্যালাইড থেকে যখনই তোমরা অ্যালকোহল প্রিপেয়ার করতে যাবা তখন কি অ্যাড করতে হবে ভাইয়া বলো তো? একটা বেজ অ্যাড করতে হবে, KOH অথবা NaOH এর অ্যাকোয়াস সলিউশনটা অ্যাড করতে হবে। অ্যাড করলে কি হবে, জাস্ট ওইচটা গিয়ে সিএলটাকে রিপ্লেস করে তোমার অ্যালকোহল তৈরি করে ফেলবে। বুঝতে পারলা? বলো তো এটা কি ক্লিয়ার কিনা সবার কাছে? NaOH ইউজ করা যাবে কিনা সার্থক? হ্যাঁ ভাইয়া ইউজ করা যাবে। Cl নেগেটিভ কেন? কারণ এদিকে তো কোভ্যালেন্ট বন্ড এক্সিস্ট করে। হ্যাঁ ভাইয়া এখানে সিএলটা হচ্ছে, তুমি চিন্তা করো সিএল এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি না? ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে তাহলে কি করবে, সিএল হচ্ছে এই বন্ডের ইলেকট্রন নিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কিন্তু এরকম ভাইয়া, এই যে তোমার এই যে বন্ডটা, এই যে বন্ড, এই বন্ড ধরো সি এর সাথে সিএল এর বন্ড, সিএল এর কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো বেশি হলে সেই এই বন্ডের ইলেকট্রন দুইটাই তো নিয়ে যাবে। তো নিয়ে গেলে সিএলটা কি হয়ে যাবে, একটা ইলেকট্রন এক্সট্রা নিয়ে গেল না, এই জন্য সিএল হয়ে যাবে মাইনাস, আর কার্বন মানে এই পুরো জিনিসটা কি হয়ে যাবে প্লাস। এই জন্য অলওয়েজ আমাদের এই যে সিএলটা কি হয় ভাইয়া, সিএলটা অলওয়েজ হয় মাইনাস, কার্বন হয় প্লাস। বুঝতে পারলা ভাইয়া? আব্দুর রহমান আশা করি তুমি বুঝতে পারছো। বলো পার্শিয়ালি নেগেটিভ হবে, এখানে ডেল্টা থাকবে না, যে ডেল্টা দেওয়া, হ্যাঁ ভাই এখানে তুমি একটু ডেল্টা দিয়ে দিবা, সমস্যা নাই। মানে ডেল্টা দিয়ে কি বোঝায় ভাইয়া, হিট বোঝায়। ওকে অ্যালকোহলিক হলে ভাইয়া কি হবে এটা আমরা দেখবো, অ্যালকিন তৈরি হবে, অ্যালকিন। বুঝতে পারছো? অ্যালকিন তৈরি হবে। কম্পাউন্ড হোয়ার সিএল ইজ পজিটিভ, হ্যাঁ আছে রুদ্র, কোন কোন জায়গায় সিএলটা পজিটিভ হতে পারে, আমরা আসবো পরে। আচ্ছা এইটা মনে হয় সবাই বুঝতে পারছো, তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে আমরা এটা তৈরি করব, রাইট? আশা করি এটা সবাই বুঝতে পারছো। সবার কাছে ক্লিয়ার কিনা একটু চ্যাট বক্সে লিখে ফেলো তো, এটা সবার কাছে ক্লিয়ার কিনা। রাবি বলছে এই চ্যাপ্টারের ক্লাসে আগে নেওয়া হয়েছিল কিনা, হ্যাঁ ভাই অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে। ওকে ক্লিয়ার, যাক যাক আলহামদুলিল্লাহ আমাদের ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা। এবার আমরা আসি এই যে এরপরে দেখো ভাইয়া যে বাই হাইড্রেশনস অফ অ্যালকিনস, মানে আমরা অ্যালকিনের সাথে যদি হাইড্রেশন করি, হাইড্রেশন করা মানে কি ভাইয়া, হাইড্রেশন করা মানে মনে রাখবা এটা হচ্ছে পানি অ্যাড করা। হ্যাঁ হাইড্রেশন মানে পানি এডিশন, মানে প্লাস H2O। হাইড্রেশন মানে কি ভাইয়া বলো তো? হাইড্রেশন মানে পানি বা ওয়াটার মলিকুল অ্যাড করতে হবে তোমার। কোথাও যদি ওয়াটার মলিকুল অ্যাড করো ওইটা নাম হচ্ছে হাইড্রেশন, আর যদি কোথাও থেকে ওয়াটার মলিকুল রিমুভ করো তখন সেটা হচ্ছে ডিহাইড্রেশন। ওকে তাহলে ভাইয়া দেখো এখানে আমরা অ্যালকিনের সাথে হাইড্রেশন করব, তাহলে অ্যালকিন কি ভাইয়া বলো? অ্যালকিন হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে একটা অ্যালকিন। তো অ্যালকিনের সাথে আমরা কাকে অ্যাড করব? H2O, এটাকে অ্যাড করব না? আচ্ছা ভাইয়া বলো তো অ্যালকিনের রিঅ্যাকশন আমরা পড়ছি কিনা? অ্যালকিনের ক্ষেত্রে ভাইয়া কি হয় বলো তো? জাস্ট ডাবল বন্ডটা ভেঙে যায়, রাইট? এই যে তোমার এখানে অ্যালকিনের যে ডাবল বন্ডটা ভেঙে এই যে দুই পাশে দুইটা হাত বের হবে, দেখো এই যে এই বন্ডটা ভেঙে গেল তোমার, এই যে এখানে যে বন্ডটা ছিল না এই বন্ডটা তোমার ভেঙে গেল, এই যে এখানে যে বন্ডটা ছিল। দেখো একটা বন্ড যদি ভাঙে, মনে রাখবা একটা বন্ড যদি ভাঙে তাহলে কিন্তু দুই পাশে দুইটা এই যে বন্ড তৈরি হয় বা দুইটা সিঙ্গেল বন্ড তৈরি হয়, তাই না? কারণ এই যে এখানে যে বন্ড ছিল ওই বন্ডটার মধ্যে তো তোমার এই কার্বনও কন্ট্রিবিউট করছিল, এই কার্বনও কন্ট্রিবিউট করছিল। একটা বন্ড ভেঙে যাওয়া মানে কিন্তু দুই পাশেরই দুইটা কার্বনের এরকম করে দুইটা হাত থাকা হয়ে যাওয়া, তাই না? অ্যালকিনের যত রিঅ্যাকশন আছে সব রিঅ্যাকশনের ক্ষেত্রে এই একটা জিনিসই মাথায় রাখবা, যে ডাবল বন্ডটা ভেঙে যাবে, দুই পাশে দুইটা হাত তৈরি হবে, জাস্ট এইটা মনে রাখলেই চলবে। ওকে এই যে দুইটা হাত তৈরি হলো না, এই দুইটা হাতে আমাদের এখন কি করতে হবে, এই যার সাথে রিঅ্যাকশনটা দিতেছি তার দুইটা অংশকে অ্যাড করতে হবে। আচ্ছা ভাইয়া বলো তো H2O কে ভাঙলে আমরা কি কি পাই? H2O কে ভাঙলে আমরা পাই হচ্ছে H+ আর হচ্ছে OH-। তাহলে আমার কি করতে হবে ভাইয়া বলো? এই যে একটা H কে আমরা যুক্ত করে দিব এইখানে, এই যে কার্বনের এই হাতে, আর OH টাকে যুক্ত করে দিব কার্বনের এই হাতে, মানে ও H যাবে একটা কার্বনের সাথে, OH যাবে একটা কার্বনের সাথে। তাহলে ভাইয়া বলো তো এই জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি কিনা, CH3 CH2 OH বলা যায় কিনা ভাইয়া? দেখো তো এই যে এই পাশে কার্বন ছিল তার সাথে হাইড্রোজেন ছিল দুইটা, এক্সট্রা আরো একটা হাইড্রোজেন আসলো, এই যে এইখান থেকে হাইড্রোজেনটা এই কার্বনে চলে গেল, তার ফলে কি আগে হাইড্রোজেন ছিল দুইটা আরো একটা এসে তিনটা হয়ে গেল, CH3 হয়ে গেল। আর এই যে OH-টা কোথায় আসছে ভাইয়া? দেখো তো OH-টা আসছে এখানে, যার ফলে কি হয়েছে, এই যে CH2 ছিল তার সাথে OH হয়ে গেছে, যার ফলে আমরা অ্যালকোহল পাইছি। বুঝতে পারছি? এখানে তোমরা মনে রাখবা এইখানে আসলে আমাদের H3PO4 লাগে, ঠিক আছে? ফসফরিক অ্যাসিড অ্যাড করতে হয় আসলে। এখানে মনে রাখবা যে হাই টেম্পারেচার প্রেসার এগুলো লিখে দিবা। হ্যাঁ এখানে টেম্পারেচার প্রেসার লিখে দিবা, যে হাই টেম্পারেচার হাই প্রেসার এগুলো লিখে দিবা, মানে টেম্পারেচার প্রেসার একটু বেশি লাগে এখানে। তো এই জিনিসগুলো হচ্ছে লিখবা, আর অবশ্যই লিখবা এখানে ক্যাটালিস্টটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে ভাইয়া কি হবে কেমনে হবে ওইটা কিন্তু বলে দিছি, কিচ্ছু না ভাইয়া, জাস্ট তুমি একটা অ্যালকিন লিখবা, অ্যালকিনের জাস্ট ওই ডাবল বন্ডটা আগে ভেঙে দিবা, ভেঙে দিয়ে ভাইয়া কি হবে, ডাবল বন্ডের দুই সাইডে যে দুইটা কার্বন আছে একটা সাইডে H যাবে আর একটা সাইডে OH যাবে, দ্যাটস ইট।
এইটাই হচ্ছে আমাদের অ্যালকোহল। আচ্ছা ভাইয়া এটা কি ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো, ক্লিয়ার এটা? অনেকে অলরেডি ক্লিয়ার লিখে ফেলছো। ওকে নাইস। না ভাইয়া আদিব এখানে এরকম কিছু হবে না আসলে, ব্লু ভিট্রিয়লের মতো ওই কাহিনী এখানে হবে না ভাইয়া। H3PO4 দিব হুনোস। হ্যাঁ আব্দুর রহমান ভাইয়া, হ্যাঁ এখানে হচ্ছে H3PO4 দিলে কি হবে এটা আমরা পরে জানবো, হায়ার ক্লাসে অবশ্যই এটা জানবো কি কাজ করতেছে এটা। হ্যাঁ আচ্ছা ক্লিয়ার, যাক এরপরে আমরা সেই পরের স্লাইড। ওকে পরের স্লাইড আমরা পরে যাব, অ্যালডিহাইডের নামকরণে চলে যাই আমরা। ভাই একটা না একটা নেমিং যেহেতু আমরা ভালো করে শিখছি, এখন এই নেমিং গুলো আমাদের কাছে কিচ্ছু না ভাইয়া, জাস্ট কি করতে হবে দেখো। হ্যাঁ H3PO4 ভাইয়া ক্যাটালিস্টটা ফিক্স কিনা? H3PO4 এই ক্যাটালিস্টটা আসলে ফিক্স না, অন্য ক্যাটালিস্ট ইউজ করা যায় এখানে, বুঝতে পারছো? অন্য ক্যাটালিস্ট ইউজ করা যায়, বাট তোমাদের বইয়ে H3PO4 দেওয়া আছে, তো শুধু শুধু অন্য জিনিস আমাদের কেন দরকার, জাস্ট বইতে যেটা আছে ওইটাই আমরা মনে রাখি। আচ্ছা মুখস্থ বিদ্যা দেখে আমি ডিপ্রেসড। আচ্ছা অ্যালডিহাইড জিনিসটা একটু বুঝাই দিবেন। ওকে অ্যালডিহাইড জিনিসটা কি ভাই বলি তাহলে, দেখো সবাই একটু খেয়াল করো। অ্যালডিহাইড হচ্ছে একটা আর গ্রুপের সাথে যখন সিএইচও এই জিনিসটা থাকে, ওকে যখনই দেখবা কোথাও সিএইচও আছে, সিএইচও থাকলে আসলে এখানে থাকবে। না 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 ভাইয়া এই যে আদিপ এখানে ক্যাটালিস্ট কোনো রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না। হ্যাঁ আসলে ক্যাটালিস্ট আর রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, বাট at the end of the reaction catalyst will be unchanged. ওকে তুমি যদি ফুল রিঅ্যাকশন মেকানিজমটা দেখতা তাহলে দেখতে আসলে কি হয়, এটা তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে অবশ্যই দেখবা, ঠিক আছে? আপাতত জাস্ট ভাই এটাই মনে রাখো। আর গ্রুপ মানে কি? আচ্ছা ভাই আর গ্রুপ মানে তোমাদের প্রথম ক্লাসেই বলা হয়েছে, আর গ্রুপ মানে কিন্তু অ্যালকাইল গ্রুপ। আর গ্রুপ মানে কি ভাইয়া? আর গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপ, এটা দিয়ে কি বোঝায়? CnH 2n+1 এইটা বোঝায় কিন্তু, বুঝতে পারছো? আর গ্রুপ মানে হচ্ছে কার্বন যা থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে 2 বেশি থাকবে, এইটার নাম হচ্ছে আর গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ। ওকে রিয়াম এইবার দেখো আমরা এই নেমিংটা করব, দেখো তো নেমিংটা করার জন্য কি করব? ফার্স্ট কাজটা কি ভাই বলো তো, প্রথমে কি করতে হবে? মেইন চেইন বের করতে হবে। আচ্ছা ভাই মেইন চেইন কোনটা? মেইন চেইন তো একেবারে স্ট্রেইট, এই যে এইটাই তো আমাদের মেইন চেইন, লিখলাম মেইন চেইন, দিস ওয়ান ইজ মেইন চেইন, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের এটা মেইন চেইন হলো। এবার ভাই বলো তো নাম্বারিংটা কোন দিক থেকে করব? মনে রাখবা এইখানে কিন্তু এই জিনিসটা আমাদের ফাংশনাল গ্রুপ, মনে রাখবা যাদের মধ্যে সিএইচও গ্রুপটা থাকে তাদেরকেই বলা হয় অ্যালডিহাইড। কে জানি বলছিলা ভাই অ্যালডিহাইড মানে কি? অ্যালডিহাইড মানে হচ্ছে যাদের মধ্যে সিএইচও গ্রুপটা থাকে তাদের নাম হচ্ছে অ্যালডিহাইড কম্পাউন্ড, ঠিক আছে? তাদেরকে অ্যালডিহাইড বলা হয়, এবং এই সিএইচওটাকে আমরা হচ্ছে বলবো এখানে ফাংশনাল গ্রুপ। ওকে এইটা হচ্ছে আমাদের ওই ক্ষেত্রে কি ছিল ভাই বলো তো? ফাংশনাল গ্রুপ অ্যালকোহলের ক্ষেত্রে OH ছিল, আর এই ক্ষেত্রে আমাদের ফাংশনাল গ্রুপ হচ্ছে CHO অ্যালডিহাইড মূলক, ঠিক আছে? এটা নাম হচ্ছে অ্যালডিহাইড রেডিক্যাল। তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন ফাংশনাল গ্রুপ। ওকে এখন দেখো ভাইয়া, হ্যাঁ CHO কি ফরমাইল কিনা? হ্যাঁ ভাইয়া সাবা এটা আসলেই ফরমাইল, এটাকে আসলে ফরমাইল বলা হয়। CHO কে CHO এর আরেক নাম হচ্ছে ফরমাইল, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার দেখি তো ভাইয়া এটা ফরমাল রেডিক্যাল। আচ্ছা এখন দেখো এইখানে হচ্ছে আমাদের এইটা মেইন চেইন গেল, এবার কি করতে হবে ভাইয়া? নাম্বারিং। তো নাম্বারিং এর জন্য কি জানি করতাম মনে আছে সবার? যেই দিক থেকে আমরা ফাংশনাল গ্রুপটা কাছাকাছি পাবো সেই দিক থেকে নাম্বারিংটা করব। ভাই বলো তো ফাংশনাল গ্রুপ কোন দিক থেকে কাছে? এইটার মতো ইজি জিনিস আর নাই ভাই। দেখো এই যে CHOটা অলওয়েজ 1 নাম্বার কার্বনেই থাকে, তাহলে দেখো এই যে রাইট সাইড থেকে এই যে 1 নাম্বার কার্বনই আমাদের CHOটা আছে, তো এটা 1, এটা হচ্ছে 2, এই কার্বনটা 3 আর এই কার্বনটা কত? 4, লিখে ফেললাম, ঠিক আছে? নাম্বারিং করা শেষ। এবার বলো তো ভাইয়া নাম কি হবে? এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নাই, তো সাবস্টিটিউয়েন্ট না থাকলে ফার্স্টে আমাদের কি দেখতে হবে? মেইন চেইনে কার্বন কয়টা? মেইন চেইনে কার্বন কয়টা ভাইয়া বলো তো? 4টা। তো 4টা হলে আমরা লিখবো কি? 4টা হলে আমরা লিখবো হচ্ছে বিউটান, তারপরে কি ভাইয়া বলো তো? বিউটান 1 নম্বরে কে আছে? এল আছে, রাইট? তাহলে আমরা লিখবো বিউটান অন এল, এইটা লিখবো। মনে রাখবা ওএইচ থাকলে লিখতে হয় অল, ঠিক আছে? ওএইচ থাকলে লিখতে হয় কি? অল, বাট সিএইচও থাকলে লিখতে হয় এল। আচ্ছা একজন বলছো বিউটানেল সার্থক বলছো, হ্যাঁ ভাইয়া বিউটানেলও লেখা যাবে, কারণ এই সিএইচও গ্রুপটা অলওয়েজ 1 নম্বরেই থাকে, এই জন্য তুমি যদি 1 না লেখো তাইলেও কোনো প্রবলেম নাই, তুমি জাস্ট যদি এইটা লেখো যেখানে যে বিউটানেল একসাথে লিখে ফেললেও হবে, বুঝতে পারছো? বাট অন লিখলে এটা একটু মোর অ্যাকুরেট হয়, ঠিক আছে? অনটাও লিখতে পারো, বাট এটা তো সবসময় অনেই থাকে, এই জন্য তুমি এটা লিখলেও হবে। ওকে অ্যালডিহাইড ফর এল, রাইট? 1 নম্বরে থাকবে কেন? আচ্ছা ভাই আব্দুর রহমান দেখো
আমরা কি বলছি, নাম্বারিংটা ভাইয়া কোন দিক থেকে করব, যেই দিক থেকে আমরা ফাংশনাল গ্রুপটা কাছাকাছি পাবো, রাইট? তাহলে এই সিএইচওটাকে আমাদের সবসময় 1 নাম্বারেই রাখতে হবে না? মানে সিএইচওটা যেখানে থাকবে ওই কার্বনটাকেই তোমার অলওয়েজ কিন্তু 1 নাম্বার ধরতে হবে, কারণ ওখান থেকেই তো আমরা কাছাকাছি পাবো। এই জন্য সিএইচওটা অলওয়েজ 1 নাম্বারই থাকবে, তুমি মাঝে তো রাখতে পারবা না। বুঝতে পারছো? এই কারণে এটা অলওয়েজ 1 নাম্বার। আচ্ছা, আমার এখানে আজান দিতেছে, আমি জাস্ট 2 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। হ্যাঁ, আজানের পর আবার স্টার্ট করতেছি। ভাইয়া শুনতে পারছেন? আচ্ছা, আমরা শুরু করতে পারি আবার। হ্যাঁ ভাইয়া, কিছু কি বলতেছিলেন? ভাইয়া আমরা হ্যাঁ, কন্টিনিউ আজানের করতে পারি। ব্রেকে গেছিলাম আমরা একটু, জি এখানে জি, আজান দেখেছিলাম। ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আবার একটু স্টার্ট করি। দেখো, এর পরের নামটা একটু লিখি। এর পরেরটার জন্য আমরা কি করব ভাইয়া বলো তো? আবারও মেইনটেইন। তো মেইনটেইন তো এখানে স্ট্রেইট, এই যে এটি তো মেইনটেইন, স্ট্রেইট লাইনটা মেইনটেইন বের করা শেষ। এইবার ভাইয়া বলো তো এখানে নাম্বারিংটা কোন দিক থেকে করব? অলওয়েজ আমরা বলছি সিএইচওটা 1 নাম্বার হবে। এই যে এটা 1, এটা 2, এটা 3, শেষ, নাম্বারিং করা শেষ। এইবার ভাইয়া বলো তো এটার নাম কি হবে? খুব ইজি, দেখো 2 নম্বরে একটা ব্রোমো আছে, আবার 2 নম্বরে একটা ক্লোরো আছে না? তাহলে আমরা ফার্স্টে লিখবো ব্রোমোর। তাহলে হবে 2 ব্রোমো, 2 ব্রোমো, দেন 2 ক্লোরো, 2 হচ্ছে আমাদের ক্লোরো। তারপরে কি? প্রোপেন, প্রোপানেল একসাথে বলে ফেলতে পারি, ঠিক আছে? প্রোপানেল বললেও হবে, অন এল না বললেও চলবে, কারণ এটা তো সবসময় অনেই থাকে। বুঝতে পারছো? 2 ব্রোমো ক্লোরো। আচ্ছা, এই যে আব্দুর রহমান ভাইয়া, তুমি কিন্তু ক্লোরোর পজিশনটা উল্লেখ করো নাই, এটাও করতে হবে। এই যে ক্লোরোর আগে কিন্তু 2 লিখতে হবে। না না, ওইটা বললে হবে না, ক্লোরোর আগে লিখতে হবে তোমার ওইটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো, তারপরে আসো এইটা। ভাই এইটা একটু দেখো, এইখানে এইখানে তো ভাই একেবারে স্ট্রেট মনে হচ্ছে, খুব সহজ। হ্যাঁ, আসলেই সহজ। এইটা মেইন চেইন। এবার কোন দিক থেকে নাম্বারিং করবো? যে কোনো একটা দিক থেকে করলেই হবে, কারণ তুমি এই দিক থেকে করো, এই দিক থেকে করো, দুই দিক থেকে 1 নাম্বারই করতেছে, তো আমরা প্রেফার করবো অলওয়েজ লেফট থেকেই করা। তাহলে 1 2 3 4 করা শেষ। এইবার আসি নাম। আচ্ছা ভাই, এই নেমিং এর জন্য কি করবো? এখানে তো কোনো সাবস্টিটিউয়েন্ট নাই, তাহলে সাবস্টিটিউয়েন্ট না থাকলে প্রথমেই আমাদের কি করতে হবে? এই 4টা কার্বন আছে, 4টা কার্বন থাকলে কি লিখবো? বিউটেন, লিখলাম বিউটান। তারপরে ভাইয়া এখানে দেখো, এইখানে কিন্তু নাম্বারটা তোমার লিখতে হবে। কেন? কারণ এখানে 2টা সিএইচও আছে। তাহলে কি লিখবা ভাইয়া? দেখো, 1 নম্বরে একটা সিএইচও, 4 নম্বরে একটা সিএইচও, তাহলে 1 4। তারপরে কি লিখতে হবে দেখো তো? ডাই এল। যখনই 2 থাকে তখন কিন্তু ডাই লিখতে হয়। বুঝতে পারছো? একটা জিনিস 2টা থাকলে ওটাকে ডাই লিখতে হয়, 3টা থাকলে ট্রাই, 4টা থাকলে টেট্রা, এরকম। তাহলে দেখো তো এটা কি হইলো আসলে? বিউটেন
বা বিউটান 1,4 ডাইএল। মানে এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হচ্ছে তোমার 1 নাম্বার আর 4 নাম্বার পজিশনে দুইটা অ্যালডিহাইড মূলক আছে। ওকে, ভাইয়া ডাইবিউটানল লেখা যাবে? হ্যাঁ লেখা যাবে ভাইয়া, বাট আমি আবারও বলতেছি এই যে ইউপ্যাক নেমিং, এটা কিন্তু ভাইয়া ইউপ্যাক নেমিং। হ্যাঁ, ইউপ্যাক বললে তোমার এক্স্যাক্টলি এই জিনিসটাই লিখতে হবে, আমি যেটা লিখছি। বাট আরো অনেক ভাবে হচ্ছে নেমিংটা করা যায়। ওই যে তুমি বললা যে ডাইবিউটানল, হ্যাঁ ভাই ওইভাবে লিখতেও হবে। বাট আমরা কি চাইবো? আমরা চাইবো সবসময় যেটা হচ্ছে সর্বজন স্বীকৃত। হ্যাঁ, ওইটাই আমরা চাইবো এখানে। হ্যাঁ ফাহাদ বলছো পেন্সিল দিয়ে করা যাবে কিনা? যাবে ভাইয়া, সমস্যা নেই। এখানে সাবস্টিটিউয়েন্ট থাকলে কি করতাম? তাহলে সাবস্টিটিউয়েন্ট থাকলে আগে সাবস্টিটিউয়েন্ট গুলোর নাম লিখতাম, দ্যাটস ইট, এটাই তো। এখানে ধরো একটা ব্রোমো আছে, সাপোজ এখানে ধরো একটা ব্রোমো আছে, এইখানে ধরো একটা ক্লোরো আছে, তাহলে কি হইতো? তুমি লিখতা 2 ব্রোমো 3 ক্লোরো, এরকম লিখতা, তাই না? তুমি লিখতা আগে এটা লিখতা আর কি, 2 ব্রোমো লিখতা, তারপরে লিখতা 3 ক্লোরো বিউটান 1,4 ডাইয়াল, এটা লিখতা। বুঝতে পারছো? আগে সাবস্টিটিউয়েন্ট থাকলে সাবস্টিটিউয়েন্ট লিখতা, এই তো। ডাই কেন হবে অনন্য দাস বলছো? আচ্ছা ভাইয়া, ডাই হচ্ছে এখানে দুইটা সিএইচ আছে না, এই যে এখানে একটা সিএইচ এখানে একটা সিএইচ, দুইটা সিএইচ আছে না, এই জন্য। নাম্বার লাইনটা রাইট থেকে স্টার্ট করলে অন্যরকম হতো না। হ্যাঁ, এবার কিন্তু আবার ভাই আমরা রাইট সাইড থেকে করব না, আবারও দেখো যে ভারী কোনটা, এই যে ব্রোমিন না, এবার লেফট সাইড থেকেই করব। এটা কিন্তু আমরা প্রিভিয়াস স্লাইডেও বলছি। ওকে, এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা ভাইয়া বলো তো, একটু সবাই লিখে ফেলো। ইউপ্যাক মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মানে কেমিস্ট্রির যত নেমিং এরা কন্ট্রোল করে আসলে। তো তারা একটা আসলে নিয়ম কানুন দিয়ে দিছে, আমাদের ওই অনুযায়ী নামটা করতে হয়, বুঝতে পারছো? এই জন্য আর কি শিশুজিৎ। ওকে, আচ্ছা গেল। এরপরে আবার আসো ভাইয়া, অ্যালডিহাইডটা প্রিপেয়ার করব কিভাবে। দেখো আমরা অ্যালকোহলের মধ্যে কি পড়ছি, অ্যালকোহলটা কিভাবে প্রিপেয়ার করা যায় এবং অ্যালকোহলটার নেমিংটা কি। ঠিক সেম ভাবে আমরা অ্যালডিহাইডটাকে কিভাবে নামকরণ করব, নেমিং করব, ওইটা দেখলাম। এইবার আমরা সেই এটা কিভাবে আমরা প্রিপেয়ার করব। আচ্ছা, প্রিপেয়ার করার জন্য একটু ভালো করে সবাই নজর দাও। এখানে এখানে আমাদের অ্যালকাইন থেকে বলছে না, তাহলে আমরা কি করব? আমরা লিখব একটা অ্যালকাইন, মানে CH ট্রিপল বন্ড CH লিখলাম। এর সাথে ভাইয়া কি করব? এর সাথে আমরা ওয়াটার মলিকিউল অ্যাড করব, পানি অ্যাড করব। এবং মনে রাখবো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেটা হচ্ছে এখানে তোমার 20% সালফিউরিক অ্যাসিড অ্যাড করতে হবে আর 2% মার্কিউরিক সালফেট ইউজ করতে হবে। এই দুইটা জিনিস ভাই ইউজ করতে হবে, একটু মাথায় রাখবা, ঠিক আছে? যখনই আমরা ইথাইল লিখবো তার সাথে যখন এই ওয়াটার মলিকিউল অ্যাড করব, তখন কি হবে? এই যে এই যে তোমার 20% সালফিউরিক অ্যাসিড এন্ড 2% মার্কিউরিক সালফেট, এইটা অ্যাড করতে হবে। আচ্ছা হ্যাঁ, আরটি আহমেদ, তোমার নামটা আমি ভুলে গেলাম আসলে, আরটি মানে জানি কি ছিল। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এখানে হচ্ছে তোমার এই ট্রিপল বন্ডটা আসলে ভাঙবে, ট্রিপল বন্ডের একটা বন্ড শুধু ভাঙবে। মনে রাখবা এখানে একটা বন্ড ভাঙে, হ্যাঁ একটা বন্ড, মানে এই বন্ডটা ধরো ভেঙে গেল, এই যে উপরে এই বন্ডটা ভেঙে গেল, তিনটার মধ্যে একটা বন্ড ভেঙে গেল। তো একটা বন্ড ভেঙে গেলে কি হবে? CH ডাবল বন্ড CH থাকে, রাইট? একটা বন্ড তো ভেঙে ফেলছি, তাহলে ডাবল বন্ড থাকবে শুধু। এইবার খেয়াল করো, একটা বন্ড যদি ভেঙে যায় তাহলে ভাইয়া কি হবে? এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, এই কার্বনের একটা হাত ফাঁকা হবে না? যখনই দেখবা যে একটা বন্ড ভেঙে যাচ্ছে, তখনই কিন্তু দুইটা সাইডে রিফা সরি ওকে রিফা মনে থাকবে। এবার 20% কি বোঝাচ্ছে? 20% মানে কি? তোমার ধরো সালফিউরিক অ্যাসিড 20% মানে কি? তুমি যদি সালফিউরিক অ্যাসিড সলিউশন নাও, তুমি হচ্ছে 20 ml হচ্ছে সালফিউরিক অ্যাসিড নিবা, বাকি 80 ml হচ্ছে তুমি ওয়াটার মলিকিউল নিবা বা ওয়াটার নিবা। তুমি সালফিউরিক অ্যাসিডের সলিউশন বানিয়ে ফেললে কি করতে হবে ভাইয়া বলো তো? তুমি হচ্ছে একটা সলিউশন নিবা, ওই সলিউশনটার মধ্যে তুমি 20 ml হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিবা, 20 ml সালফিউরিক অ্যাসিড, আর বাকিটুক কি দিবা? বাকিটুক তুমি পানি দিয়ে আপ টু 100 ml করবা। এই জিনিসটাকে আমরা বলি 20% সালফিউরিক অ্যাসিড। বোঝা গেল? এইটা হচ্ছে তোমার 20%। 20% মানে হচ্ছে তোমার পুরো সলিউশনটার মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে 20%, আর বাকি যেটা আছে ওইটা হচ্ছে ওয়াটার। ঠিক সেম ভাবে মার্কিউরিক সালফেটেরটা। বুঝতে পারলা রিয়াম? এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা ইউজ করলাম। এইবার দেখো এখানে আমাদের কি ঘটবে, আসলে কি ঘটবে এটা আমরা একটু দেখবো এখানে। আচ্ছা ভাইয়া কি হইলো দেখো তো, যখনই দেখবো এরকম ট্রিপল বন্ড আছে, একটা বন্ড ভেঙে গেল, তো দুই পাশে কি হবে? দুই পাশে হতে দুইটা হাত বের হলো। এখন এই দুই হাতে কে হবে বলো তো? আমি বলছিলাম না যে তোমার কি করতে হবে, যার সাথে তুমি রিয়াকশনটা দিবা তাকে দুইটা অংশে ভেঙে ফেলতে হবে।
তাহলে একটা অংশ কি H প্লাস আর একটা কি OH মাইনাস। তাহলে Hটা কার সাথে হবে? Hটা হবে হচ্ছে এই কার্বনের সাথে, এই যে এইখানে হবে, আর OHটা হবে এইখানে। দ্যাটস ইট, এইটাই তো আমাদের যৌগ, এটাই তো কম্পাউন্ড। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা চাইলে হচ্ছে এভাবে লিখতে পারি, আমরা একসাথে লিখতে পারি। কিভাবে একসাথে লেখা যায় দেখো, কিচ্ছু না, জাস্ট তুমি একটা H নিয়ে কোথায় বসাই দিবা? এই কার্বনের সাথে। আর OHটা নিয়ে কোথায় বসাই দিবা? এই কার্বনের সাথে। লেফট সাইডের কার্বনে H, রাইট সাইডের কার্বনে OH। আচ্ছা, তাহলে লেফট সাইডের কার্বনে একটা H এক্সট্রা আসলে একটা CH2 হয়ে যাবে, কার্বনে একটা OH আসতেছে, আমরা এরকম করে লিখে দিলাম। তাহলে এই কম্পাউন্ডটা তৈরি হবে কিনা ভাই বলো তো? হ্যাঁ, মেহরুন অনেক আগেই লিখে ফেলছো। ওকে ভাই, এটা কি ফিক্সড রাইট টু? হ্যাঁ ফিক্সড, এটা সাবা, এটা ফিক্সড। হোয়াট ডাজ ইট মিন বাই 20% ইজ? আচ্ছা ভাই, এটা আমি आंसर দিয়ে ফেলছি। আদি তুমি একটু রেকর্ডেড ক্লাসটা দেখে ফেলো সাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো এই যে জিনিসটা যে তৈরি হলো, এইটাই কিন্তু আমাদের মেইন প্রোডাক্ট না, ঠিক আছে? এইটা কিন্তু মেইন প্রোডাক্ট না। আচ্ছা, এইটার নাম কি হবে ভাইয়া বলো তো? এইটার নাম কিন্তু ভাইয়া বলো তো, এখানে 3টা কার্বন না? 3টা কার্বন হলে আমরা কি লিখবো? প্রোপ। এখানে কিন্তু ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকলে কিন্তু প্রোপান লিখবো না, প্রোপ লিখবো। তারপর প্রোপে এখানে আমরা এই যে নাম্বারিং করব, এই যে এই দিক থেকে যে 1 2 নাম্বারিং করলাম, তাহলে প্রোপ। তারপর কি আছে দেখো তো, এক নম্বরে একটা ইন আছে না? তাহলে নামটা হবে কি? অন ইন। তারপরে কি আবার অন অল, এইটা হচ্ছে নাম। তবে নামটা আমাদের জন্য অতটা বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? তোমরা নামটা বুঝতে পারলেই হবে, জাস্ট এইটাই। তোমরা 3 কার্বনের শূন্য প্রোপ, তারপর এই যে নাম্বারিং করলাম, ওইটা যে দিক থেকে কাছে আসে, এই দিক থেকে কাছে আসে, এই জন্য। তাহলে একে একটা ইন আছে, দুই একটা হচ্ছে কি আছে, মানে একে আরেকটা অল আছে, তাহলে প্রোপ 1 ইনটু 1 অল, এটা হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাবল বন্ড এই জন্য। আচ্ছা, তাহলে দেখো এখন এই যে ভাই লিখলাম না যে 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেট, এই জিনিসটার কাজটা কি? এই জিনিসটার একটা স্পেশাল কাজ আছে, কাজটা একটু খেয়াল করো ভাইয়া সবাই। এইখানে যে জিনিসটা হবে আমরা জাস্ট এভাবে করে লিখি, দেখো এই যে CH2 ডাবল বন্ড CH, জাস্ট OH-টাকে আমরা উপরে লিখলাম, সবাই একটু ভালো করে খেয়াল করো। এই OH-টাকে আমরা এভাবে লিখলাম। হ্যাঁ, এইবার আচ্ছা, প্রোপাইন হলে কি ভাইয়া? প্রোপাইন হলো এই পরিমাণে ইউজ করব, সমস্যা নেই। আচ্ছা সবাই আশা করি বুঝতে পারছো। আচ্ছা সাগনিক, হ্যাঁ দেখো এখানে হচ্ছে এবার কি হবে দেখো, এই যে তোমার 20% সালফিউরিক অ্যাসিড বা 2% মার্কিউরিক সালফেট, এটার কাজটা কি? এইটার কাজটা একটু সবাই খেয়াল করো। এই যে এইচটা আছে না OH এর, এই এইচটা হচ্ছে তোমার এই কার্বনের কাছে চলে যাবে, আর এই যে ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডটা জাম্প করে এখানে চলে যাবে। সবাই একটু ভালো করে খেয়াল করো, এই যে OH এর যে এইচটা আছে না, এই এইচটা হচ্ছে তোমার লাফিয়ে এই যে নিচের যে কার্বন আছে না, এই কার্বনে চলে আসবে, এই কার্বনে চলে আসলো। আর এই যে ডাবল বন্ডটা লাফিয়ে কোথায় গেল? ডাবল বন্ডটা লাফিয়ে এখানে গেল। আচ্ছা তাহলে তাহলে কি তৈরি হয় ভাই একটু চিন্তা করো তো। এখানে তৈরি হবে হচ্ছে CH3, এই যে ডাবল বন্ড এখান থেকে চলে গেছে, তাহলে সিঙ্গেল হয়ে গেছে। আর এই যে C, তারপরে দেখো এই যে ডাবল বন্ডটা উপরে চলে গেছে, তাহলে ডাবল বন্ড এখানে হয়ে গেল O, কারণ ওই এইচটা চলে গেছে, আর বাকি ছিল কি এইচ। তাহলে এইরকম একটা জিনিস তৈরি হবে, বুঝতে পারছো? এই জিনিসটা আসলে তৈরি হবে তোমার। এই কাজটাই আসলে করে কি, এই যে মার্কিউরিক সালফেট আর সালফিউরিক অ্যাসিড, এদের কাজই হচ্ছে এই কাজটা করা। এটাকে বলা হয় প্রোটন শিফটিং, মানে যে হাইড্রোজেনটাতে শিফট হলো আর কি, টটোমারিজমও বলতে পারো, তোমরা নেক্সট ক্লাসে জানতে পারবে। তাহলে এই জিনিসটা কিন্তু লাস্টলি ফর্ম হয়, দেখো প্রথমে কিন্তু তৈরি হয় এই জিনিসটা, পরে জাস্ট কি হয়, OH এর এইচটা এই কার্বনে চলে আসে আর ডাবল বন্ডটা এখানে শিফট হয়। তো ডাবল বন্ডটা এখানে শিফট হয়ে গেলে কি, ডাবল বন্ডটা আমাদের এই যে এইখানে চলে আসলো, তাহলে আমাদের এই জিনিসটা হয়। এইটাই কি ভাই এরকম না, এই যে CH3, এই যে CHO, CH3 CHOটাই কিন্তু এইটাই যে CH3 CHO, এটাকে ভেঙে লিখলে এরকম দেখায় আর কি। তার মানে আলটিমেটলি আমাদের এই জিনিসটা তৈরি হবে না ভাই বলো তো? আলটিমেটলি এই জিনিসটা তৈরি হবে কিনা? আচ্ছা এটা কি বুঝলা? তাহলে এখানে আমাদের আলটিমেটলি যখন আমরা ফাইনাল প্রোডাক্টটা লিখবো, ফাইনাল প্রোডাক্টটা আসলে হবে এইটা CH3 CHO, ঠিক আছে? এই জিনিসটা হলো। আচ্ছা, যাদের কাছে বেশি কমপ্লিকেটেড লাগতেছে তারা জাস্ট ভাই এটা মুখস্থ করে ফেলো, সমস্যা নাই। জাস্ট মনে রাখবা, যখনই তুমি ইথাইনের সাথে পানি দিবা আর এই জিনিসটা দিবা, ডিরেক্টলি লিখে ফেলবা, এই জিনিসটা তৈরি হয়ে যাবে। বুঝতে পারছো? CH3 CHO এটা তৈরি হয়ে যাবে। ওকে, মানে এটার নাম কি ভাই বলতো? এটার নাম হচ্ছে ইথানল। এই ইথানল তৈরি হয়ে যাবে। আচ্ছা আমরা কি সবাই বুঝতে পারলাম কিনা একটু লিখে ফেলি তো। ইন কেন হলো? কারণ ওই যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের জন্য ইন লিখছি। কার কার কাছে ক্লিয়ার না ব্যাপারটা বলো তো, সবাই কি বুঝতে পারলা? আচ্ছা
ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা এই পরেরটায় যাই। পরেরটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যালডিহাইড ফ্রম অক্সিডেশন অফ অ্যালকোহল। আচ্ছা, তো অ্যালকোহল থেকে কেমনে বানাবো? অ্যালকোহলের কিন্তু আমরা অ্যালকোহলকে কিন্তু অক্সিডাইজ করতে পারি কিভাবে দেখো, সবাই একটু ভালো করে খেয়াল করো। CH3 CH, একটা H কে একটু আমরা আলাদা এভাবে লিখলাম, আর এখানে ধরো আছে OH, এইভাবে লিখলাম। হ্যাঁ, এইটার সাথে ভাই কি দিব চিন্তা করো, এইটার সাথে হচ্ছে আমরা এই যে সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এই দুইটার মিশ্রণ অ্যাড করব। একটু মাথায় রাখো, এই H2SO4 এর নাম কি ভাইয়া? H2SO4 এর নাম হচ্ছে রিফা বলছো কার্বন ডাই অক্সাইড। রিয়াম বলছো ইনটা কেন হলো? আচ্ছা ভাইয়া, ইন হচ্ছে যখনই দেখবে ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড থাকলেই তোমার ইন হয়। ওকে, তোমরা প্রিভিয়াস ক্লাসে এটা খুব ডিটেইলসে পড়ানো হয়েছে। ওকে, এইটা আমরা আসি। তাহলে দেখো, তুমি যখনই হচ্ছে অ্যালকোহলের সাথে এই যে সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট, এইটা যখন ইউজ করবে, এই যে H2SO4 আর হচ্ছে তোমার এখানে K2Cr2O7, এই জিনিসটা যখনই হচ্ছে তোমার এখানে হবে, তখনই তোমার কি হবে মনে রাখবা, এখানে একটা ন্যাসেন্ট অক্সিজেন তৈরি হবে, ন্যাসেন্ট অক্সিজেন। ওকে, এইটার নাম হচ্ছে ন্যাসেন্ট অক্সিজেন, ন্যাসেন্ট অক্সিজেন। আচ্ছা, ন্যাসেন্ট অক্সিজেন মানে কি? এটা আসলে অক্সিডাইজিং এজেন্ট, এটা আসলে অক্সিডাইজ করতে পারে। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের অক্সিডাইজিং এজেন্ট, মানে এটা আসলে কাউকে অক্সিডাইজ করে ফেলতে পারে। তোমরা নিশ্চয়ই ওই যে চ্যাপ্টার 7 পড়ে আসছো, অক্সিডাইজিং এজেন্ট কি, অক্সিডেন্ট কি, এগুলো মনে হয় তোমরা জানো। আচ্ছা, এত কিছু যদি নাও বুঝো ভাইয়া কোনো সমস্যা নেই, তোমার যেটা মনে হবে আচ্ছা ন্যাসেন্ট অক্সিজেন মানে কি? আব্দুর রহমান বলছো ন্যাসেন্ট অক্সিজেন মানে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, মানে এটা হচ্ছে তোমার অক্সিডাইজ করে ফেলতে পারে। না ভাই, এটাকে অ্যাটমিক অক্সিজেন বলা যাবে না, কিন্তু অ্যাটমিক অক্সিজেন নরমাল অক্সিজেন, বাট এটা কিন্তু আসলে আমাদের এটা অক্সিডাইজিং এজেন্ট, এটা কিন্তু একটা অক্সিডেন্ট হিসেবে কাজ করে। বুঝতে পারছো? আচ্ছা, এখন তুমি মনে রাখবা একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ, পটাশিয়াম ডাইক্রোমেট বলে। আচ্ছা, রিডাকটেন্ট না, রিডাকটেন্ট বলা যাচ্ছে না, এটা কিন্তু অক্সিডেন্ট। রুদ্র, এটা অক্সিডেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো তুমি এখানে ব্যাপারটা কি হবে এইটা একটু ভালো করে বুঝো। এখানে আমাদের এই যে ও থেকে একটা এইচ চলে যাবে, সবাই একটু ভালো করে খেয়াল করো, এই ও থেকে একটা এইচ চলে যাবে, আর এই যে কার্বন থেকে একটা এইচ চলে যাবে। ঠিক আছে, এইখান থেকে একটা এইচ গেল, এইখান থেকে একটা এইচ গেল, এই দুইটা এইচ আবার এই যে একটা ও আছে না, এই ও এর সাথে মিলে তৈরি করে ফেলবে পানি বা ওয়াটার মলিকুল তৈরি করে ফেলবে। আচ্ছা, তাহলে কি তৈরি হবে ভাইয়া বলো তো, কি তৈরি হবে আসলে? CH3 CH। আচ্ছা, আমি একটু আগে বললাম না, পাশাপাশি দুইটা অ্যাটম থেকে যখন দুইটা হাত বা দুইটা জিনিস চলে যাবে, তখনই কিন্তু তাদের মধ্যে একটা বন্ড হয়ে যায়, তাই না? তাহলে তোমার এই হাইড্রোজেন চলে গেল, এই হাইড্রোজেন চলে গেল, দুইটাই যদি চলে যায় তাহলে কি হয়ে যাবে ভাই বলো তো? এখানে ডাবল বন্ড হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে। যখনই তুমি দেখবা পাশাপাশি দুইটা অ্যাটম থেকে দুইটা মলিকুল দুইটা হচ্ছে এলিমেন্ট চলে যাচ্ছে, তখনই তোমার মাঝে কি হয়ে যাবে, একটা ডাবল বন্ড হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, ইজ ইট অক্সিডেশন রিঅ্যাকশন? রাইট, এটা অক্সিডেশন রিঅ্যাকশন। আচ্ছা, তাহলে দেখো তো ভাইয়া, অ্যালকিন না, কিন্তু অ্যালকিন হয় নাই কিন্তু সাবা, এটা হচ্ছে অ্যালডিহাইড। এই যে এটা কি হয়েছে দেখো, এইটার এইচ মিলে কি হয়েছে, পানি হয়েছে না? তাহলে তোমার এখানে কি তৈরি হলো দেখো তো, এই জিনিসটা তৈরি হলো না, CH3CHO তৈরি হলো না? এখান থেকে যদি তুমি হাইড্রোজেন দুইটাকে রিমুভ করে ফেলো, তাহলে CH3CHO থাকে না? বুঝতে পারছো? তার মানে অ্যালডিহাইড হয়ে যায় আসলে। ঠিক আছে, মানে আমরা যদি অ্যালকোহলকে অক্সিডাইজ করি, এখানে অক্সিডেশন রিঅ্যাকশন এটা। ঠিক আছে, এটা কিন্তু অক্সিডেশন রিঅ্যাকশন, কারণ তোমার এখানে কিন্তু এইচ চলে যাচ্ছে। তোমরা মনে রাখবা, অক্সিডেশন কিন্তু রিমুভাল অফ হাইড্রোজেন। কোথাও থেকে যদি হাইড্রোজেন চলে যায়, মনে রাখবা এটা কিন্তু অক্সিডেশন। ঠিক আছে, অক্সিডেশনকে তোমরা আরো অনেকভাবে ডিফাইন করতে পারো, যে রিমুভাল অফ ইলেকট্রন এটাও বলা যায়, বাট এটাও মনে রাখবা যে রিমুভাল অফ এইচ অ্যাটম, রিমুভাল অফ হাইড্রোজেন অ্যাটম, এইটাও কিন্তু আমাদের টাইপ অফ অক্সিডেশন। তাহলে এখানে হাইড্রোজেন অ্যাটমটা কি রিমুভ হচ্ছে না এখান থেকে? তো হাইড্রোজেন অ্যাটমটা যেহেতু রিমুভ হচ্ছে এখান থেকে, এই জন্য আমরা এখানে বলতেছি এটা হচ্ছে অক্সিডেশন রিঅ্যাকশন। আচ্ছা, তাহলে মনে হয় তোমরা বুঝতে পারছো। দেখো, যখন আমরা একটা অ্যালকোহল নিলাম, তখন কি হলো, কার্বন থেকে একটা এইচ গেল, ও থেকে একটা এইচ গেল, দুইটা এইচ আর এইখানে যে এই যে ন্যাসেন্ট অক্সিজেনটা মিলে ওয়াটার মলিকুল তৈরি করলো, আর বাদ বাকি আমাদের এই যে CH3CHOটা তৈরি হলো। তার মানে আমরা অ্যালকোহলকে যদি অক্সিডাইজ করি, তাহলে কিন্তু আমরা কি পাই, অ্যালডিহাইড পাই। আব্দুর রহমান ভাইয়া, এবার মনে হয় বুঝতে পারছো তুমি। আচ্ছা, এবার একটু বলো তো ভাইয়া, সবাই ক্লিয়ার কিনা, একটু চ্যাট বক্সে লিখে ফেলো তো। হ্যাঁ, অক্সিডেশন বলা যাবে, অক্সিডেশন বলা যাবে, একাই বলা যাবে। ওকে, নাইস নাইস, সবাই বুঝতে পারছি। যাক,
যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝতে পারছি। এইবার আমরা পরেরটা চলে যাই। তাহলে পরের দেখো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে আমাদের ফরমালিন। এই নাম আমরা শুনি নাই এমন কেউ নাই, ফরমালিনের নাম আমরা সবাই শুনছি, তাই না? এই হচ্ছে তোমার সেই ফরমালিন। দেখো ফরমালিন, এই ফরমালিনটা আমরা কোথায় শুনছি বলো তো? ওই যে মাছ মাংসে ফরমালিন দেয়, তারপর হচ্ছে যে ফলমূলে ফরমালিন দিয়ে হচ্ছে অনেকদিন যাবত রাখা যায়, তাই না? ফরমালিনের নাম আমরা সবাই শুনছি। এই ফরমালিন ব্যাপারটা কি আসলে? এখানে দেখো অনেক এই যে মজার মজার ছবি দেওয়া আছে। এই যে তোমার এই যে বায়োলজিক্যাল যে ল্যাব আছে না, ওই ল্যাবের মধ্যে তোমরা দেখবা ওই যে মৃত যে জীবজন্তুর অনেক দিন ধরে এটাকে হচ্ছে প্রিজার্ভ করে রাখা যায় ফরমালিন দিয়ে। ফরমালিন দিলে ওইটাকে হচ্ছে তুমি এটাকে একটা অনেকটা প্রিজারভেটিভের মতো চিন্তা করতে পারো। বুঝতে পারছো? খাইছিও সবাই। হ্যাঁ, ফরমালিন কি খাইছো নাকি? হ্যাঁ, ফ্রুটস এর মধ্যে অবশ্যই আছে, সবাই খাইছি। ওকে, আচ্ছা এই যে ফরমালিনের আরো কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে হচ্ছে আমরা যদি তোমরা কেউ বায়োলজি ল্যাবে গিয়ে থাকো, তোমরা ক্লাস 10 এ জাস্ট পড়তেছো, তোমরা যদি ইন্টারমিডিয়েটে যাও তখন তোমাদের জুওলজি ল্যাবে নিবে। হ্যাঁ, জুওলজি ল্যাবে নিলে তখন তোমরা এই টাইপের অনেক কিছু দেখতে পারবা। এই যে এরকম করে তোমার ল্যাবের মধ্যে প্রিজার্ভ করে রাখা হয় ফরমালিন ইউজ করে। মিউজিয়ামে দেখছো, রাইট আব্দুর রহমান? মিউজিয়ামে এটা দেখছো তুমি। আচ্ছা, কার্স পিকচার্স। কার্স পিকচার কেন ভাই? আর অল দিস ফ্রগস? না না, সব ফ্রগস না কিন্তু, এখানে আরো অনেক ব্যাপার স্যাপার আছে। ওই যে দেখতেছো না, এটা কি? এটা কি সব তো ফ্রগ না ভাই। আচ্ছা, শাগনিক বলতেছে আমাদের ল্যাবে এগুলো তো নাই। তুমি কি তোমার ল্যাবে গেছো ভাই? আচ্ছা, এখন যদি না থাকে সমস্যা নেই, পরে হচ্ছে তুমি ইন্টারমিডিয়েট অবশ্যই থাকবে। টিকটিকি, হ্যাঁ সাবা বলছো টিকটিকি, রাইট। এটা মনে হয় টিকটিকি হওয়ার পসিবিলিটি আছে। ওকে, আমরা পরে যাই ফ্যাটি অ্যাসিড। ওকে, আমাদের দুইটা টপিক তাইলে ভাইয়া শেষ। একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে অ্যালডিহাইড, দুইটা শেষ। ওকে, শেখ হুমায়রা কবির বলছো পুওর লিটল এলিমেন্টস অ্যানিমালস। হ্যাঁ, ওরা আসলেই পুওর এখানে, আসলেই ওরা অনেক অসহায় এখানে। আচ্ছা, তাহলে দেখো এখানে অ্যাভোকাডো হতে পারে। হ্যাঁ, আচ্ছা তারিখ বলছো এক্সোলোটলের মতো দেখায়। হ্যাঁ, আর আমার স্কুলে কি ল্যাব আছে কিনা তাই জানি না। আচ্ছা ঠিক আছে, এটা না ল্যাব আছে ভাই, অবশ্যই আছে, ল্যাব আছে, তুমি হচ্ছে একটু খোঁজ নিও। পোল কোশ্চেন নাই? হ্যাঁ ভাইয়া পোল কোশ্চেন আছে, পোল কোশ্চেন দিব একটু পরে তোমাদের। হ্যাঁ অ্যাভোকাডো, হ্যাঁ এই যে অ্যাভোকাডো, এখানে এই যে ছবি আছে অ্যাভোকাডোর ছবি দেখো। অ্যাভোকাডোর মধ্যে কিন্তু ফ্যাটি অ্যাসিড আছে। তোমরা আশা করি সবাই অ্যাভোকাডো খাইছো অথবা অনেকেই। খুব দামি একটা ফ্রুট কিন্তু এটা। ফ্যাটি অ্যাসিড খাইলে কি ফ্যাট হয় মানুষ? না, ফ্যাটি অ্যাসিড খাইলে ফ্যাট হয় না আসলে। থেকে মিথেন কেমনে পাওয়া যায়? পটেটো থেকে মিথেন আমরা করব, হ্যাঁ নেক্সট ক্লাসে করব। ল্যাব আছে, ঢোকাই যায় না। আচ্ছা, ইটস লাইক এ ফেয়ারি টেইল। ওকে, সাইকা বলছো হ্যাঁ ফেয়ারি টেইলের মতো অনেকটা ভেরি হেলদি, মজা। আচ্ছা, সবই মজা। তুমি হচ্ছে অ্যাভোকাডো খেয়ে দেখবা, আসলেই মজার জিনিস। এবং এটা আসলে অনেক নিউট্রিশাস একটা জিনিস, বুঝতে পারছো? এটা নিউট্রিশনাল ভ্যালু অনেক হাই, এটার মধ্যে অনেক মানে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর কি। যারা প্রোটিন ডায়েট করতে চাও তাদের জন্য একেবারে আইডিয়াল জিনিস এটা। আচ্ছা, হ্যাঁ অ্যাভোকাডো পাওয়া যায় ভাই, শাগনিক পাওয়া যায়। টাকা হইলে ভাই সবই পাওয়া যায়, সমস্যা নেই। বুঝতে পারছো, টাকা একটু বেশি লাগে আর কি, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু এটা দেখি, ফ্যাটি অ্যাসিডের নেমিংটা দেখি। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিডের নেমিং। আচ্ছা ভাই, ফ্যাটি অ্যাসিডের নেমিংটা যদি আমরা একটু দেখতে চাই, দেখো কিচ্ছু না, আমরা জাস্ট আবারও কি করব, এই যে আমরা মেইন চেইন বের করবো। এই যে মেইন চেইন বের করলাম, এইটা হচ্ছে আমাদের মেইন চেইন। তারপরে কি করতে হবে, আমাদের হচ্ছে নাম্বারিং করতে হবে না? তো নাম্বারিংটা আমরা কোন দিক থেকে করব ভাই বলো তো? নাম্বারিংটা কোন দিক থেকে করব? যেই দিক থেকে আমরা সি ডাবল ওএইচটা কাছে পাবো। মনে রাখবা এখানে হচ্ছে সি ডাবল ওএইচটা কিন্তু কি ফাংশনাল গ্রুপ। ওকে, আগে আমাদের ফাংশনাল গ্রুপ অন্য কিছু ছিল, বাট এখন কিন্তু সি ডাবল ওএইচটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ। তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ। তাহলে এবার আমাদের নাম্বারিংটা কোন দিক থেকে করবো ভাই বলো তো? অবশ্যই রাইট সাইড থেকে। এই যে এই কার্বনটা এক নম্বরে ফেলতে হবে, তাহলে 1 2 3 4 নাম্বারিং করা শেষ। এবার আমরা নামটা লিখবো। তো নাম লেখার জন্য ভাই কোনো সাবস্টিটিউয়েন্ট নাই, তো শুরুতেই কি লিখবো? বিউটান লিখবো, বিউটান। তারপরে এই ওইক অ্যাসিডটা তো সবসময় তোমার এক নাম্বারেই থাকে, এই জন্য তুমি এখানে ডিরেক্টলি বিউটান ওইক অ্যাসিড লিখে দিতে পারো, বিউটান ওইক অ্যাসিড লিখে দিতে পারো, অথবা তুমি চাইলে এভাবেও লিখতে পারো, বিউটান অন ওইক অ্যাসিড। ওকে, অন ওইক অ্যাসিড। না না শিশোজিৎ, এটা কিন্তু অন বিউটেন না, এটা কিন্তু ওইক অ্যাসিড। মনে রাখবা সি ডাবল ওইচ থাকলে তোমার লাস্টে হচ্ছে ওইক অ্যাসিড লিখতে হবে। হ্যাঁ, সি ডাবল ওইচ থাকলে কি লিখবা লাস্টে?
ওইক অ্যাসিড। ওএইচ থাকলে কি লিখতে বলো তো? ওএইচ থাকলে লিখতে হচ্ছে অল। ওএইচ থাকলে আমরা লিখতাম হচ্ছে অল। তারপরে যদি আমাদের এখানে থাকে তোমার হচ্ছে ওএইচ না থেকে যদি থাকে সিএইচও, তাহলে লিখতে হবে এল। আর যদি সি ডাবল ওএইচ থাকে তখন আমরা লিখবো ওইক অ্যাসিড। ওকে, এই হচ্ছে ব্যাপার। সি ডাবল ওএইচ থাকলে আমরা ওইক অ্যাসিড লিখবো। আচ্ছা তাহলে শেষ আমাদের বিউটানোইক অ্যাসিড, এই যেমন সবাই বুঝতে পারছি। এইবার আবার আসো সেকেন্ডটায়। তো সেকেন্ডটা যদি আবার আমরা এটার নামটা লিখতে যাই তাহলে কি হবে দেখো, এই যে এটা হচ্ছে তোমার সেকেন্ড কম্পাউন্ড। তো এইটার ক্ষেত্রে আবার কি দেখো, তিনটা কার্বন না? তো তিনটা কার্বন হলে এখানে সাবস্টিটিউয়েন্ট দুইটা আছে, তাহলে আবার সেম হবে না? 2 ব্রোমো 2 ক্লোরো 2 ব্রোমো 2 ক্লোরো, দেন কি হবে, তিনটা কার্বন যেহেতু প্রোপান। প্রোপান ওইক অ্যাসিড লিখে দাও একসাথে, প্রোপানোইক অ্যাসিড। শেষ। এরপরে লাস্টেরটা দেখো, লাস্টেরটা কি হবে? লাস্টেরটা হচ্ছে এইটা আমাদের মেইন চেইন। তো এইটা যদি মেইন চেইন হয় তাহলে আবারও সেম জিনিস, বিউটান লিখতে হবে ফার্স্টে। তো বিউটান, তারপরে কি দুইটা জায়গায় ডাবল ওএইচ আছে না, সি ডাবল ওএইচ, তাহলে তোমার কিন্তু এবার লিখতে হবে। দেখো এই যে 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4। তাহলে এবার কি হলো, বিউটান 1 4। দুইটা থাকলে ভাই কি করতে জানি হয়, দুইটা থাকলে ডাই লিখতে হয়, তাহলে ডাই ওইক অ্যাসিড। এইটাই হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিডের মিনিং। আচ্ছা একেবারে এক্স্যাক্টলি আগের মতো, পুরোপুরি আগের মতো। এইটা ভাই মনে হয় সবাই বুঝতে পারছি, রাইট? তাহলে এটা যদি সবাই বুঝে থাকি এরপরে হচ্ছে আমরা চলে যাই। না 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 ভাইয়া ক্যাপিটাল দিবা না কোনোদিনই, অলওয়েজ হচ্ছে স্মল কেস লেটার ইউজ করবা। একদম ক্লিয়ার, ওকে রাইট। এরপরে আমরা যাই প্রিপারেশন অফ ফ্যাটি অ্যাসিড। আমরা ফ্যাটি অ্যাসিডকে তাইলে হচ্ছে আমরা কিভাবে প্রিপেয়ার করতে পারি? আমরা হচ্ছে তো দেখলাম অ্যালডিহাইড ওইগুলোকে কেমনে প্রিপেয়ার করা যায়, ওগুলো তো ক্লিয়ার। এইবার আমরা আসি ফ্যাটি অ্যাসিডকে কিভাবে প্রিপেয়ার করা যায়। তো ফ্যাটি অ্যাসিডকে প্রিপেয়ার করার জন্য কি করব, আমরা হচ্ছে এই যে অ্যালডিহাইড থেকে, তাহলে আমরা একটা অ্যালডিহাইড লিখি। ধর আমরা লিখলাম CH3COH। এইটা কি ভাই বলতো, এটা হচ্ছে কিন্তু একটা অ্যালডিহাইড। তো এই অ্যালডিহাইডের সাথে যখন আবারও আমরা এটাকে কিন্তু অক্সিডাইজ করতে হবে, অক্সিডাইজ করতে হলে আবার আমাদের কি দিতে হবে বলতো, কি দিতে হবে? ওই যে আমরা আগে যে সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করছি ওইগুলা। তাহলে আমরা লিখলাম সালফিউরিক অ্যাসিড, তার সাথে কি লিখবো, পটাশিয়াম ডাইক্রোমেট। এখন ভাই এইটা দিলেই কি হবে, এই যে ন্যাসেন্ট অক্সিজেন তৈরি হবে। তো ন্যাসেন্ট অক্সিজেনটা কি হবে, জাস্ট এরকম হবে আর কি, CO। এই যে ও সি আর এইচ আছে না, সি আর এইচ এর মাঝে একটা ও চলে আসবে, এই যে সি আর এইচ এর মাঝে একটা ও চলে আসবে, এই ওটা গিয়ে জাস্ট সি আর ও এর মাঝে, মানে সি আর এইচ এর মধ্যে ইনক্লুড হবে। তাহলে তোমরা মনে রাখবা অক্সিডেশন মানে রিমুভাল অফ হাইড্রোজেন অ্যাটম বলছি না? অক্সিডেশন মানে কিন্তু আসলে তুমি এরকমও বলতে পারো যে এটা হচ্ছে ইনক্লুশন অফ অক্সিজেন অ্যাটম, এটাও বলা যায়। বুঝতে পারছো? এক্সক্লুশন অফ হাইড্রোজেন অ্যাটম মানে কোথাও থেকে যদি হাইড্রোজেনটা এক্সক্লুড হয় তাহলেও তোমার এটা অক্সিডেশন হবে, অথবা কোথাও যদি অক্সিজেন ইন হয় তাহলেও তোমার এটা কি হবে, অক্সিডেশন হবে। তাহলে ভাই এটা কিচ্ছু না, দেখো তো CH3CH লিখলাম, এই যে সি আর এইচ এর মাঝে একটা ও চলে আসছে, দ্যাটস ইট। এই যে ওটা মাঝখানে চলে আসছে, এই যে জিনিসটা হইলো না, এটাই তো আমাদের অ্যাসিড, রাইট? এই জিনিসটা কি তো আমরা এভাবে লিখি, এই যে CH3COOH, এই COOH টা কিন্তু এইটা, এই যে এই জিনিসটা, এটাকে ভেঙে লিখলে এরকম দেখায়। তাহলে এরকম করে আমরা অ্যালডিহাইডকে জাস্ট অক্সিডাইজ করলেই কিন্তু আমাদের কি পাওয়া যায় বলতো, এই যে কার্বক্সিলিক অ্যাসিডটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ আরটি এই যে রিফা বলতেছে দেখো টু ফাংশনাল গ্রুপ থাকতে পারে, রাইট? টু ফাংশনাল গ্রুপ থাকতে পারে, একই সাথে ওএইচ সি ডাবল ওএইচ থাকতে পারে, বাট আমাদের আপাতত ওইটা নাই, আমরা আসবো আস্তে আস্তে ওইগুলো আসবো, সমস্যা নেই। ওকে ভাইয়া এইটা ক্লিয়ার কিনা সবার কাছে একটু বলে ফেলো তো, সবার কাছে এইটা ক্লিয়ার কিনা একটু লিখে ফেলো তো, চ্যাট বক্সে লিখে ফেলো এই জিনিসটা ক্লিয়ার কিনা সবার কাছে। আকাই লিখছো হ্যাঁ ক্লিয়ার, ওকে যাক আলহামদুলিল্লাহ সবার কাছে ক্লিয়ার, ওকে ওকে। এরপরে আমরা তাহলে পরেরটায় চলে যাই, প্রপার্টিজ অফ ফ্যাটি অ্যাসিডস। আচ্ছা তো এখানে প্রপার্টিজ গুলো কি কি এটা আমরা দেখব। এর আগে হচ্ছে আমরা দেখো এখানে হচ্ছে ভিনেগারে আসি। তো এখানে ভিনেগার ব্যাপারটা কি, ভিনেগার মনে হয় সবাই আছে, সবার বাড়িতেই হয়তো বা আছে, সবাই হয়তো বা এটা দেখছো। এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার, কিটো ডায়েট যদি কেউ করে থাকো তাহলে এইটা চেনার কথা, অ্যাপেল সাইডার ভিনেগার আছে, দেন অনেক ধরনের ভিনেগার আছে, রাইস ভিনেগার, দেন হিন্স ভিনেগার, ঠিক আছে? তারপর হচ্ছে কোলা ভিটা ভিনেগার, হল্যান্ড হাউস ভিনেগার, মানে মল্ট ভিনেগার, অনেকগুলো ভিনেগার আমরা দেখতে পাচ্ছি। এখন ভাইয়া বলো তো এই ভিনেগারটা আসলে কি? এই ভিনেগারটা কিন্তু আসলে তোমার, আচ্ছা হোমওয়ার্কে চলে আসলাম কেন, ভিনেগারটা হচ্ছে আমাদের 4 to 10%, মনে রাখবা এটা হচ্ছে আমাদের 4 to 10% অ্যাসিটিক অ্যাসিড, ওকে 4 to 10% অ্যাসিটিক
অ্যাসিড, এই জিনিসটার নামই হচ্ছে ভিনেগার। এখন ভাই অ্যাসিটিক অ্যাসিড কি জিনিস? এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তুমি অ্যাসিটিক অ্যাসিডের আরেক নাম কিন্তু কি? অ্যাসিটিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে কিন্তু ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা 4 to 10% মানে কি ভাইয়া? 4 to 10% মানে কি বলতে পারবা? আগেও কিন্তু বলছি। তুমি হচ্ছে একটা সলিউশন নিবা, ওইখানে তোমার যে অ্যাসিটিক অ্যাসিড জিনিসটা আছে না, অ্যাসিটিক অ্যাসিড কি জিনিস ভাইয়া? CH3COOH, এইটার নাম কিন্তু অ্যাসিটিক অ্যাসিড অথবা ইথানোয়িক অ্যাসিড। তাহলে তুমি কি করবা, কোন একটা সলিউশনের মধ্যে জাস্ট 4 to 10 ml, ধরো তুমি 10 ml নিলা, 10 ml কি নিবা ভাইয়া? 10 ml নিবা হচ্ছে তুমি অ্যাসিটিক অ্যাসিড মানে CH3COOH, এই জিনিসটা নিবা। আর বাকি যে 90 ml, ওই 90 ml কি অ্যাড করবা বলো? ওয়াটার অ্যাড করবা। তাহলে তুমি পাবা হচ্ছে ভিনেগার। মানে ভিনেগার মানে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড পুরাটা না, 100% কিন্তু না, জাস্ট 10% আমরা অ্যাসিটিক অ্যাসিড নিয়ে বাকি 90% পানি অ্যাড করি, যার ফলে অ্যাসিডের অ্যাসিডিটি অত বেশি একটা থাকে না, ওইটা আমাদের খুব বেশি একটা ক্ষতি করে না। বাট ওটা কি করতে পারে, তোমার এই যে ফলমূল, তারপর হচ্ছে আচার, এইগুলার হচ্ছে তোমার মানে আমরা বিভিন্ন ধরনের আচার, বিভিন্ন ধরনের জিনিসপত্র সংরক্ষণ করি না, প্রিজার্ভ করি, ওইগুলোর মধ্যে আসলে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না। বুঝতে পারছো? কারণ এই অ্যাসিটিক অ্যাসিডটা কি ওখানে পিএইচ কমাই দেয়। তো পিএইচ কমাই দিলে সে আসলে কি করতে পারে, ওইখানে আসলে ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম, এগুলো আসলে গ্রো করতে পারে না। বুঝতে পারছো? এইভাবে করে আমরা এই যে ভিনেগার দিয়ে কিন্তু কি করতে পারি, ভিনেগার দিয়ে আমরা হচ্ছে কোনো একটা খাবার দাবার যেটি তুমি প্রিজার্ভ করতে চাও, ওইটাকে প্রিজার্ভ করা যায় অনেক দিন যাবত। কেন? কারণ ভিনেগারটা আসলে তোমার ওই জিনিসটার মধ্যে আসলে H+ তৈরি করে। মনে রাখবা, ভিনেগার কি তৈরি করে? ভিনেগার তৈরি করে আসলে H+। আর H+ যদি তৈরি করে তাহলে কিন্তু ওইখানে কি হয় বলতো, ওইখানে পিএইচটা কিন্তু কমে যায়, ওই পুরো জিনিসটার পিএইচ কমে যায়। ওই লো পিএইচে তোমার মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে না। বুঝতে পারছো? মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়া বলতে পারো, ব্যাকটেরিয়া, ভাইরাস, এইগুলা। তো মাইক্রো অর্গানিজম ক্যান নট গ্রো at low pH। বুঝতে পারছো? আচ্ছা পিএইচটা মনে হয় তোমাদের জন্য একটু বেশি হার্ড হয়ে গেল। পিএইচটা কি তোমরা জানো কিনা বলো তো? পিএইচটা সম্পর্কে কারো আইডিয়া আছে কিনা? বুঝতে পারছো নাকি পিএইচ লিখে আমি ভুল করে ফেললাম? আচ্ছা ওকে ওকে নাইস, পিএইচ সম্পর্কে যাই। আচ্ছা সবার আইডিয়া আছে, ওকে। যাক তাহলে আমরা মোটামুটি এটা সবাই বুঝতে পারছি। ওকে ওকে নাইস, তাহলে আমাদের ভিনেগার পুরাটা ক্লিয়ার। ভিনেগারটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে এইটাই ছিল তোমাদের আজকের ক্লাস। আমাদের মেইন যে টপিকগুলো ছিল সবগুলো টপিক আমরা কভার করে ফেলছি। ওকে, আমাদের মেইন টপিকগুলো সব শেষ। এই যে দেখো, তোমাদের কোনো টপিকে কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা ফরমালিনটা আমি একটু বলি এখানে, ফরমালিনটা আসলে কি? ফরমালিনটা হচ্ছে তোমার 40% ফর্মালডিহাইড। হ্যাঁ, একটা জিনিস একটু বাদ আছে, এটা একটু সবাই দেখে নাও। ফর্মালডিহাইড 40% ফর্মালডিহাইড, 40% ফর্মালডিহাইড। আচ্ছা ভাই ফর্মালডিহাইড কি? ফর্মালডিহাইড হচ্ছে HCHO। HCHO এর আরেক নাম হচ্ছে কি ভাইয়া? HCHO এর আরেক নাম হচ্ছে ফর্মালডিহাইড। ওই ফর্মালডিহাইডের যদি আমরা 40% নেই তাহলেই ওইটার নাম হচ্ছে তোমার ফরমালিন। বুঝতে পারছো ফরমালিন কি জিনিস? ফরমালিন হচ্ছে ওই যে আমরা অ্যালডিহাইড করছি না, ওইরকম একটা এক কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড হচ্ছে আমাদের ফর্মালডিহাইড। ওই ফর্মালডিহাইডের যদি আমরা 40% নেই তাহলেই ওইটা হচ্ছে আমাদের ফরমালিন। আচ্ছা হ্যাঁ, অনেকে বলছো মিথানল, হ্যাঁ এটাকে মিথানলও বলা যাবে। হ্যাঁ এটা তুমি নামটাকে মিথানলও বলা যাবে। ওকে, মিথানল বলা যাবে, বাট এটার ইন্ডাস্ট্রিয়াল নাম হচ্ছে ফর্মালডিহাইড। এটা হচ্ছে তার ইন্ডাস্ট্রিয়াল নাম। ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে এটাকে সবাই ফর্মালডিহাইড বলে চেনে, এই জন্য আমরা বলি এটা ইন্ডাস্ট্রিয়াল নেম। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নেম। ওকে, আর এইটা হচ্ছে ইউপ্যাক নেম। এই যে মিথানল যে বললাম না, এইটা হচ্ছে ইউপ্যাক নেম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন 40% ফর্মালডিহাইড ভাই কেমনে তৈরি করবো বলো তো? সারিন বলছো ভাইয়া তাহলে কি পিএইচ হাইয়েস্ট হলে হাই পসিবিলিটি অফ মাইক্রোঅর্গানিজম, নাকি নিউট্রালে বেশি মাইক্রোঅর্গানিজম থাকে? আচ্ছা মাইক্রো অর্গানিজমের আসলে অনেক ক্লাসিফিকেশন আছে। বুঝতে পারছো? বিশেষ করে আমি মাইক্রো বায়োলজি স্টুডেন্ট, তো আমি হচ্ছে জানি এগুলা। তোমার হচ্ছে মাইক্রো অর্গানিজম অনেক আছে অ্যালকালিফিলিক, অনেক আছে অ্যাসিডোফিলিক, হ্যাঁ অনেক আছে নিউট্রোফিলিক, মানে ওরা আসলে বিভিন্ন জায়গায় গ্রো করতে পারে। বাট আমাদের যে খাবার দাবারের মধ্যে যে মাইক্রো অর্গানিজম গুলো গ্রো করে তারা মেইনলি হচ্ছে সবাই অ্যাসিডিক এনভায়রনমেন্টে গ্রো করতে পারে না। অন্যান্য অর্গানিজম গ্রো করতে পারে, বাট খাবারের মধ্যে যারা গ্রো করে তারা আসলে তোমার অ্যাসিডিক পিএইচে গ্রো করতে পারে না। এই জন্য আমরা ওই জায়গায় হচ্ছে এই জিনিসটা ইউজ করি। বুঝতে পারছো?
এমন না যে তোমার পিএইচটা বেড়ে গেলে হচ্ছে তোমার মাইক্রোঅর্গানিজম গ্রো করবে না, হ্যাঁ তখনও গ্রো করবে, বাট খাবারের মধ্যে যারা থাকে তারা আসলে ওই যে হাই পিএইচ এ গ্রো মানে লো পিএইচ এ গ্রো করতে পারে না, তাদের জন্য অনেক বেশি পিএইচ এর দরকার হয়। দ্যাট মিন্স তারা হচ্ছে অ্যালকালিফিলিক, মানে তারা হচ্ছে কি, তারা হচ্ছে বেসিক এনভায়রনমেন্ট পছন্দ করে, অ্যাসিডিক এনভায়রনমেন্টটা তারা পছন্দ করে না, বুঝতে পারছো? এই জন্য আর কি। হাউ মিথানল, আচ্ছা ভাইয়া মিথানল হবে না, কারণ এখানে কার্বন তো একটা, কার্বন একটা হলে আমরা কি বলি বলো তো, মিথেন বলি না, মিথেনের সাথে অ্যাল হইছে, এই তো এই জন্য তো মিথানল। ডেড অ্যানিমাল কেন প্রিজার্ভ করি ভাইয়া? ডেড অ্যানিমাল তুমি যদি হচ্ছে জুলজি পড়তে যাও তখন তো ডেড অ্যানিমালটা ভেঙে ভেঙে তোমার বুঝতে হবে কোথায় কি আছে, হ্যাঁ তার বডির মধ্যে কোথায় কি আছে ওইটা একেবারে কেটে কেটে তোমার দেখতে হবে কিন্তু সব। এই জন্য আমরা এগুলাকে প্রিজার্ভ করি পড়াশোনার জন্য, জাস্ট রিসার্চ পারপাজে, বুঝতে পারছো? এই জন্য আর কি। ওকে শেষ আমাদের। আচ্ছা 40% মানে কি? 40% মানে তো বুঝতেই পারতেছো, জাস্ট একটা সলিউশন নিবা, ওই সলিউশনের মধ্যে মিথানিল নেবা হচ্ছে 40 ml, বাকি 60 ml পানি নিবা, ওয়াটার মলিকিউল, তাইলেই তোমার 40% মানে যে ফর্মালিনটা প্রডিউস হয়ে যাবে, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। ওকে এইবার ভাইয়া বলো তো ফুল ক্লাসের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, এইটা আমরা বুঝতে পারবো হচ্ছে পোলটা দেখে। এইবার তোমরা পোলের অ্যান্সার করো সবাই, আমি পোলটা লঞ্চ করতেছি, এটা সবাই অ্যান্সার করে ফেলো, সবাই পার্টিসিপেট করো। পোলটা সবচেয়ে কঠিন একটা পোল, আজকে তোমাদের জন্য কোনো পোলই রাখা হয়নি আসলে, মানে কোনো ধরনের আসলে কঠিন কিছু রাখা হয়নি তোমাদের। ওকে সবাই পার্টিসিপেট করে ফেলো তো, একটু দেখি আসলে কার কেমন লাগছে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি। হ্যাঁ এক্সিলেন্ট নাইকান ভাই অপশনে, এক্সিলেন্ট দেওয়া উচিত ছিল আসলে। আচ্ছা ভেরি গুড, এক্সিলেন্ট আসলে। সারা জীবন কি প্রিজার্ভ করা যায় কিনা ভাইয়া? যতদিন তুমি ফরমালিন দেবা ততদিন প্রিজার্ভ করা যাবে। ডাবল বন্ডে নেমিংটা কেমনে করব ভাইয়া? প্রিভিয়াস ক্লাসে তুমি একটু রেকর্ডেড ক্লাসটা দেখে নিও, হ্যাঁ তুমি যদি একটু রেকর্ডেড ক্লাসটা দেখো তারপরেও যদি তোমার প্রবলেম থাকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাকে আমি এটা বলবো, হ্যাঁ বাট প্রিভিয়াস ক্লাসে এটা অনেক সময় ধরে আমরা পড়াইছি, তো আশা করি তোমরা ওই সময় ডিরেক্টলি বুঝতে পারবা, জাস্ট একটু দেখলেই বুঝতে পারবা। ওকে অর্গানিক কেমিস্ট্রি অনেক কষ্ট লাগে মেহেরুন, এখনো কি কষ্ট লাগতেছে? এটা কি আসলেই কঠিন? ও ফিল গুড ইন ফেল ফিউচার, আচ্ছা হ্যাঁ ফিউচারে তোমাদের কাছে এটা তোমরা গুড ফিল করতে পারো হয়তো বা 27% বলছো, আচ্ছা ঠিক আছে। বাকি যারা একটু অ্যান্সার করে ফেলো তো, তোমাদের জন্য হচ্ছে জাস্ট 10 সেকেন্ড টাইম দিতেছি, এখনো তোমরা 7 জনের মতো অ্যান্সার করো নাই। এই যে বাকি 6 জন যে অ্যান্সার করতেছো না, তোমাদের কি অবস্থা? তোমরা কি বলতেছো বলো তো? তোমরা কনফিউজড আসলে কি লিখবা বা কি দিবা। এখানে হচ্ছে তোমাদের অনেকে হয়তো ভাবতেছো ভাই অর্গানিক কেমিস্ট্রির মতো কঠিন জিনিস আছে নাকি, এখানে অপশনে থাকা উচিত ছিল ভেরি ব্যাড, মোটেই ভালো লাগে না, এরকম অপশন থাকলে হইতো আর কি। ওকে কঠিন কোন অপশন ছিল না, আচ্ছা ওকে চেষ্টা করব। হুমায়রা কবির সাবা, আচ্ছা হ্যাঁ চেষ্টা করব এই চ্যাপ্টারটা কিভাবে পড়তে হবে, এইটা পুরোপুরি গাইডলাইন তোমাদের দিয়ে দিব ভাইয়া, সমস্যা নাই। ওকে তোমরা এই চ্যাপ্টারে পুরো প্রো হয়ে যাবা, আমরা যখন ফুল লেকচারটা কমপ্লিট করব এই চ্যাপ্টারে তোমরা পুরোপুরি প্রো হয়ে যাবা। এই চ্যাপ্টার থেকে যেখান থেকেই কোশ্চেন আসুক তোমরা অর্গানিক কেমিস্ট্রি থেকে সবার আগে কোশ্চেন অ্যান্সার করবা, বুঝতে পারছো? এটা আমি প্রমিস করলাম তোমাদের। তোমরা অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে ধরো তোমাদের কাছে যদি অপশন থাকে যে তোমরা 3-4টা কোশ্চেন অ্যান্সার করবা, 3-4টা চ্যাপ্টার থেকে একটা একটা করে কোশ্চেন আসলো, তোমরা সবার আগে অর্গানিক কেমিস্ট্রি অ্যান্সার করবা যখন আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে ইনশাআল্লাহ, বুঝতে পারছো? ওকে আব্দুর রহমান, না না ভাইয়া এখানে কোনো লজিক ছাড়া কি আমি কোনোটা বলছি? সবগুলোই কিন্তু লজিক্যাল, এখানে আজকে যা যা বলছি কোনো কিছুই কিন্তু আমি বলি না একেবারে তুমি টানা মুখস্থ করো। ওকে তোমরা হচ্ছে অ্যান্সার করে ফেলছো, আমরা পোলটা এন্ড করে দেই, তাহলে দেখো তোমরা কি করছো আসলে। ওকে আমরা শেয়ার করি রেজাল্টটা, তো দেখি তোমরা কে কি দেখো। এখানে হচ্ছে তোমরা 40% বলছো, খুবই ভালো।
33% গুড। আচ্ছা 27% তোমরা বলছো ফিল গুড ইন ফিউচার। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ তোমাদের সবার কাছেই আসলে তোমাদের খুবই ভালো লাগবে যারা এই 27% বলতেছো। ওকে ইনশাআল্লাহ এটা হবে। ওকে আমাদের আজকে কিন্তু তোমাদের তেমন কোনো কঠিন কাজ দেইনি, আমরা কোনো ধরনের পোল এরকম করে রাখি নাই। ওকে শেষ তোমাদের হচ্ছে ক্লাস। আমরা হচ্ছে ভাইয়া মনে হয় একটু হ্যান্ড রেজ নিতে পারি কিনা দেখি। ভাইয়া কি আছেন? জি ভাইয়া আছি আমি। জি ভাইয়া তাহলে হ্যান্ড রেজ যদি ওরা চায় একটু হ্যান্ড রেজটা নিয়ে নিন। আচ্ছা বেশ শিক্ষিত বিন্দু, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আরো, ঠিক আছে ভাইয়ের কাছে, তো তোমরা রেজ হ্যান্ড করতে পারো অথবা চ্যাট বক্সে জানাতে পারো। আচ্ছা ভাইয়া ওই কিউএনএ বক্সে একটু দেখবেন, কিউএনএ বক্সে বেশ কয়েকটা প্রশ্ন আছে। ও আচ্ছা কিউএনএ বক্সটা দেখছি ভাইয়া তাহলে। তো তোমাদের প্রশ্ন থাকলে রেজ হ্যান্ড করতে পারো। অনলি সালফিউরিক অ্যাসিড ক্যান ডু ডিহাইড্রেশন রিঅ্যাকশন। না না আর টি রিফা তুমি বলছো সালফিউরিক অ্যাসিডটা শুধুমাত্র তোমার, আচ্ছা এটা তাহলে আমরা লাইভ অ্যানসার করলাম। দেখো তোমার কোশ্চেনটা ছিল সালফিউরিক অ্যাসিডটা শুধুমাত্র তোমার ডিহাইড্রেটিং এজেন্ট হবে কিনা। না সালফিউরিক অ্যাসিড ছাড়াও তোমার যেমন তোমার আছে ফসফরাস অক্সাইড, ডাইফসফরাস পেন্টঅক্সাইড, মানে P2O5 V2O5 অনেক ধরনের ডিহাইড্রেটিং এজেন্ট আছে। হ্যাঁ কিন্তু আমাদের বইতে জাস্ট সালফিউরিক অ্যাসিডের কথাটাই আছে। ওকে এইজন্য আমরা জাস্ট এইটাই ইউজ করি। ওকে তারপরে রিমি বলছো ডাজ ফরমালিন অনলি ওয়ার্কস এজ এ প্রিজারভেটিভ অন অর্গানস। শুধু অর্গানসে না তো, এটা হচ্ছে তুমি ফলমূলে ইউজ করতে পারো, তারপর হচ্ছে অন্যান্য জিনিসপত্রে ইউজ করতে পারো। হ্যাঁ আচ্ছা তাহলে এটা আমরা অ্যানসার দিয়ে ফেলছি। ওকে শেষ। এরপরে হচ্ছে রিমি বলছো ক্যাটালিস্ট কিভাবে মনে রাখবি। আচ্ছা ক্যাটালিস্ট মনে রাখতে হলে তুমি একটু মানে মেমোরাইজিং জাস্ট বারবার তুমি এগুলা পড়বা। হ্যাঁ বারবার রিভাইজ করলে ইনশাআল্লাহ কয়েকটা ক্যাটালিস্ট তো এগুলো মনে থাকবে। ওকে আচ্ছা তাহলে এটা শেষ। এরপরে আরেকজন বলছো ইথানোইক অ্যাসিডটা কি বন্ড সাইন দিয়ে লেখা ইম্পর্টেন্ট। না না তুমি ইথানোইক অ্যাসিডটা বন্ড সাইন না দিলেও হবে, সমস্যা নেই, জাস্ট ওটা বোঝার জন্য দিয়েছি। হ্যাঁ আচ্ছা কোশ্চেন কমপ্লিট। এরপরে রিফা আবার বলছো ফরমালিনের এফিসিয়েন্সি কি হাই কিনা। হ্যাঁ ফরমালিনের এফিসিয়েন্সি কিন্তু কোয়াইট হাই, এটা দিয়ে এইজন্যই তো আমরা এটাকে প্রিজারভেটিভ হিসেবে ইউজ করি, বাট এটার চেয়েও অনেক ভালো প্রিজারভেটিভ পাওয়া যায়, বাট এটার এফিসিয়েন্সিও কিন্তু অনেক ভালো। হ্যাঁ আচ্ছা তাহলে এটা গেল। এরপরে বলছো যে স্যার ইথানোইক অ্যাসিডটা কি বন্ড সাইন। আচ্ছা এটা একই কোশ্চেন তুমি দুইবার করছো, সমস্যা নাই। এরপরে বলছো সাইকা বলছো হোয়াট হ্যাপেন্স ইফ উই ট্রাই টু প্রিজার্ভ সামথিং দ্যাটস হাফ ডিকম্পোজড ডু দ্য মাইক্রোঅর্গানিজম ডাই। আচ্ছা আচ্ছা তোমার কোশ্চেনটা অনেকটা মানে পুরোপুরি ক্লিয়ার না সাইকা। তুমি হচ্ছে বলছো যে এখানে হচ্ছে অর্ধেক যদি কেউ হচ্ছে ডিকম্পোজড হয়ে যায়, মানে অর্ধেক সে ডিগ্রেডেড হয়ে গেছে, এখন তোমার মাইক্রোঅর্গানিজম ডাই করবে কিনা, মানে মেবি তুমি এটা বোঝাতে চাচ্ছ অলরেডি মাইক্রোঅর্গানিজম অনেকগুলা গ্রো করে ফেলছে, তখন আমরা প্রিজার্ভ করতে পারবো কিনা। হ্যাঁ স্টিল তুমি প্রিজার্ভ করতে পারবা, কারণ তোমার মাইক্রোঅর্গানিজম যখন গ্রো করে ফেলছে তারপর যদি আবার তুমি ফরমালিন দাও ওই মুহূর্তে কিন্তু আর মাইক্রোঅর্গানিজম গ্রো করতে পারবে না, এবং যারা এক্সিস্টিং যে মাইক্রোঅর্গানিজম গুলো থাকবে ওরাও কিন্তু ডাই করবে। বুঝতে পারছো? এই জন্য তুমি ওইটা ইউজ করতে পারবা এবং এটা কিন্তু তখন ডাই করবে। আচ্ছা সারিম বলছো ভাই ইলেকট্রন তো নিউক্লিয়াসের পাশে ঘোরে, তাহলে মলিকিউল বন্ড ফর্ম করার পরেও কি অ্যাটম সহ ঘোরে? আচ্ছা ইলেকট্রন হচ্ছে এটা আসলে মলিকিউল বন্ড করার পরে অ্যাটম সহ ঘোরে না ভাই, তখন তো বন্ডেড অবস্থায় থাকে। বন্ডেড অবস্থায় থাকলে কেমনে ঘুরবে, তখন তারা তো একবার স্টেবল ফর্মে থাকে। বুঝতে পারছো সারিম? এরপরে শীর্ষ দিকে একটা কোশ্চেন করছিলা ইথানল আর অ্যালডিহাইড সেম কিনা। হ্যাঁ ভাইয়া ইথানল হচ্ছে টাইপ অফ অ্যালডিহাইড, বাট আরো অনেক অ্যালডিহাইড পাওয়া যায়, এবং যেই অ্যালডিহাইডের মধ্যে কার্বন দুইটা থাকে তাদেরকে আমরা বলি ইথানল। ওকে আচ্ছা আশা করি সবার অ্যানসার পেয়ে গেছো। ওকে তাহলে আমরা কিউএনএ শেষ করে ফেলেছি। আচ্ছা ভাই ওই আদিব রেজেন করছে, তো আদিব তুমি প্রশ্ন করতে পারো। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া বলো। ভাই আমরা হচ্ছে হোমোলোগাস সিরিজে দেখছি যে কমন ফর্মুলা CN, তারপর H2N+1, তারপরে অ্যালকোহলের জন্য থাকে OH, অ্যালডিহাইডের জন্য থাকে CHO, আর ফ্যাটি অ্যাসিডের জন্য থাকে হচ্ছে COOH। সো এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমরা এখান থেকে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে এগুলা বসাইছি, কিন্তু যখন আমরা অ্যালকিন আর অ্যালকাইন কনসিডার করি এগুলা কেন কনসিডারে আসে নাই? আচ্ছা এইগুলো হচ্ছে যখন আমরা নরমালি ওই যে জিনিসগুলো লিখছি না, জেনারেল যে ফর্মুলাগুলো লিখছি ওইগুলো শুধুমাত্র স্যাচুরেটেড অ্যালকোহল তারপর অ্যালডিহাইড এইগুলোর জন্য। স্যাচুরেটেড মানে তাদের মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে। বুঝতে পারছো?
এদের জন্য আমরা লিখতে পারি যে CnH2n+1 OH এগুলা থাকবে শুধুমাত্র স্যাচুরেটেড যে অ্যালকোহল অ্যালডিহাইড আছে তাদের জন্য। বাট আমরা যদি তুমি যেটা বললা অ্যালকিন অ্যালকাইন তাদের জন্য কি হবে, তাদের জন্য লিখলে তখন আর এই জিনিসটা এক্সিস্ট করবে না, তখন কিন্তু কমে যাবে আর হাইড্রোজেন, তখন কিন্তু CnH2n+1টা হবে না। হ্যাঁ, তখন আরো প্রত্যেকটা পাই বন্ড আসার জন্য 2টা করে হাইড্রোজেন কমে যায়। বাট আমরা নরমালি যেটা ধরি যে অ্যালকোহল অ্যালডিহাইড তাদের মধ্যে কোনো ডাবল বন্ড নাই, শুধুমাত্র সিঙ্গেল বন্ডের যে জিনিসগুলো আছে, তো তাদেরকে আমরা নরমালি ওইভাবে লিখতে পারি। আমি কি অ্যানসার দিতে পারলাম? তোমার কোশ্চেনটা কি বা ক্লিয়ারলি বুঝাইতে পারলাম কিনা বলো তো? জি ভাই বুঝছি, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। এরপর কেউ আছে? আচ্ছা ভাই আর কেউ নেই তো চাইলে কিছু বলতে পারেন তাহলে শেষ করি। আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দরভাবে ক্লাসটা শেষ করে দেওয়ার জন্য। আর একটু কষ্ট করে পিডিএফটা আপলোড করে দিবেন। হ্যাঁ ভাইয়া, পিডিএফটা তাহলে আমি আপলোড করে দিচ্ছি। তোমাদের সবার প্রতি আমার শুভকামনা রইলো, আশা করি ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আচ্ছা ধন্যবাদ ভাইয়াকে, আসসালামু আলাইকুম। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে উদ্ভাসন মেশ সম্পর্কে তোমরা চ্যাট বক্সে জানাতে তোমাদের প্রশ্নগুলো। যদি কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সে জানাতে পারো উদ্ভাস সম্পর্কে। আসসালামু আলাইকুম। আসসালাম। সম্ভবত কোনো প্রশ্ন তেমন দেখতে পাচ্ছি না, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই সবার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।